আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 26 ব্যাচের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আইসিটি কুমিল্লা বোর্ডের ওয়ান শট সমাধান ক্লাসে তোমাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং স্বাগতম। এই যে কুমিল্লা বোর্ডের গত বছর 2025-এ যারা আইসিটি পরীক্ষা দিয়েছে সব থেকে বেশি ফেল করছে কিন্তু এই কুমিল্লা বোর্ডে। সো কুমিল্লা বোর্ডের প্রশ্নগুলা অতি সহজে আমি সমাধান করে দিয়েছি তোমাদের জন্য একটি ক্লাসের মাধ্যমে। আশা করি তোমরা এই ভিডিওটা খুব খুব এনজয় করবা এবং এই প্রশ্ন কিন্তু হামরি কঠিন ছিল না। তো যারা ফেল করছে বা খারাপ করছে তাদের একটাই প্রবলেম ছিল, হয়তোবা তারা প্রপার প্র্যাকটিস করে নাই। সো তোমরা আশা করি প্র্যাকটিসের কোনো কমতি রাখবা না। ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই অবশ্যই অনেক অনেক বেশি বেশি কী করতে হবে, প্র্যাকটিস করতে হবে। আর এই যে ওয়ান শট ভিডিও তাদের দেখবা, এই ভিডিওটা শুধু মোবাইলে মুভির মতো দেখলে হবে না। খাতা নিয়ে বসবা আর কি করবা, সাথে সাথে মিলাইবা। হয় খাতা নিয়ে বসবা, অথবা মেইন বই নিবা, অথবা গাইড বই নিবা, নিয়ে আমার সাথে সাথে মিলাইবা। আর তাহলে কিন্তু বেস্ট আউটপুট পাইবা। সো তোমরা আশা করি এই ভিডিওটা সম্পূর্ণ শেষ করবা এবং অবশ্যই খাতা কলমের সাথে নিয়ে। সো চলো এখন আমরা ওয়ান শট ভিডিওটা শুরু করি। প্রশ্ন এক। প্রশ্ন একে প্রথমে আমরা উদ্দীপক পড়ব, তারপর উদ্দীপক থেকে উত্তর করার চেষ্টা করব। এখানে দৃশ্যকল্প একে কি বলা হয়েছে একটু দেখি। বিদেশ গমনে ইচ্ছুক একটি পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় করতে ডিএনএ পরীক্ষা করা হয়। ওকে, দৃশ্যকল্প এক। দৃশ্যকল্পের দুয়ে কি বলা হয়েছে, বর্তমানে সিমুলেশন প্রযুক্তির মাধ্যমে কৃত্রিম পরিবেশ তৈরি করে বাংলাদেশ সেনাবাহিনী উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীকে উন্নত প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রশ্ন এক, ই কমার্স কি? এই যে ই কথাটা থাকলেই তোমরা এটাকে ইলেকট্রনিক ধরে নিবা। ই ইতে কি বোঝাচ্ছে এখানে? ইলেকট্রনিক। ইতে কি? ইলেকট্রনিক। ইতে ইলেকট্রনিক। তো ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। এটা চাইলে তোমরা দিতে পারো, তবে এখানে একটু কনফিউশন থাকে। টিচার অনেক সময় মার্ক দিতে পারে, নাও দিতে পারে। তাই তোমরা এই যে বৃহৎ আনসারটা দিয়ে দিবা। ই কমার্স হলো আধুনিক ডেটা প্রসেসিং এবং কম্পিউটার নেটওয়ার্ক, বিশেষত ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা বিপণন, বিক্রয়, সরবরাহ, ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি কাজ সম্মিলিতভাবে সম্পাদন করা। তো ই কমার্স তুমি যদি নাই পারো, এই এই একবারে বড়টা যদি না পারো, তাহলে এটা দিতে পারো যে ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে ই কমার্স বলা হয়। অর্থাৎ নাই মামার থেকে খান্না মামা ভালো। তুমি যদি এক পরিমাণে নাই পারো, তবে এটা দিয়ে দিবা। তো প্রশ্ন দুয়ে কি বলছে, রক্তপাতবিহীন অপারেশন সম্ভব ব্যাখ্যা করো। অর্থাৎ রক্তপাতবিহীন অপারেশন কোন প্রযুক্তির মাধ্যমে সম্ভব তা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। আমরা এখানে উত্তরটা দেখি। রক্তপাতবিহীন অপারেশনের পদ্ধতিটি হলো এই যে ক্রায়োসার্জারি। এই যে ক্রায়োসার্জারি যে তুমি ধরতে পারছো তার জন্য এক পাইবা। আর এখন ক্রায়োসার্জারি সম্পর্কে একটু লিখে দিবা, আর এক পাই যাবা। তাহলে তুমি 2-2 পেয়ে যাবে এখানে। ক্রায়োসার্জারি এক ধরনের চিকিৎসা পদ্ধতি যা অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগের মাধ্যমে ত্বকের অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু, ত্বক কোষ ধ্বংস করার কাজে ব্যবহৃত হয়। এই প্রক্রিয়ায় অত্যন্ত কম তাপমাত্রায় আক্রান্ত টিস্যুতে ক্রায়োপ্রব এর মাধ্যমে তরল নাইট্রোজেন প্রয়োগ করা হয়, যাতে কোষগুলো ধ্বংস হয়ে যায়। এই পদ্ধতি অর্থাৎ ক্রায়োসার্জারি আক্রান্ত স্থানের আশেপাশের টিস্যু কোনো ধরনের ক্ষতি করে না এবং রক্তপাত হয় না। অর্থাৎ তোমার যে জায়গাটা আক্রান্ত, এই জায়গায় কি করবে, হিট করবে, বা এই জায়গায় ও কাজ করবে। আর কোনো তোমার এই যে আশেপাশে কোনো জায়গায় রক্তপাত হবে না, স্পর্শও করবে না। তো আশা করি রক্তপাতবিহীন যে অপারেশন সম্ভব জিনিসটা বুঝতে পেরেছো। এটা কোন মাধ্যমে সম্ভব? ক্রায়োসার্জারির মাধ্যমে সম্ভব। 3 নম্বর প্রশ্ন কি বলছে যে, 3 নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প একে পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণের ব্যবহৃত প্রযুক্তিটি ব্যাখ্যা করুন। তো এখানে কোন প্রযুক্তি? এটা বলা হয়েছে যে পরিবারের সদস্যদের এই যে ডিএনএ। তো ডিএনএটা কোন প্রযুক্তির মধ্যে পড়ে আমরা জানি সবাই। এটা হচ্ছে একটা বায়োমেট্রিক্স পদ্ধতির মাধ্যমে পড়ে। তো আমরা এখন এটার উত্তরটা দেখি। এই যে উত্তর, উদ্দীপকের দৃশ্যকল্প একে পরিবারের সদস্যদের পরিচয় শনাক্তকরণের প্রযুক্তিটি হচ্ছে বায়োমেট্রিক্সের এই যে বায়োমেট্রিক্সের ডিএনএ টেস্ট পদ্ধতি। নিচে এই প্রযুক্তিটি ব্যাখ্যা করা হলো। ডিএনএ এর মিনিং আমরা আশা করি জানি, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। টেস্ট হলো একটি অত্যাধুনিক পদ্ধতি যার মাধ্যমে কোষের মধ্যে অবস্থিত ডিএনএ বিশ্লেষণ করে কোনো মানুষের প্রোফাইল বা প্রতিকৃতি তৈরি করা হয়।
যেটি উক্ত ব্যক্তিকে সঠিকভাবে শনাক্ত করতে পারে। ডিএনএ বা ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড হলো জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। জীবদেহের নীল নকশা বা ব্লুপ্রিন্ট। প্রত্যেক ব্যক্তির আঙ্গুলের ছাপের ন্যায় তার কোষস্থ ডিএনএ হচ্ছে প্রতিটি জীবের জিনগত তথ্য বহনকারী উপাদান, যা প্রত্যেক মানুষের জন্য অনন্য। ডিএনএর পার্থক্যের ভিত্তিতে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করা যায়। তারপর এখানে কি মানুষের ডিএনএর মধ্যে এমন কিছু নিউক্লিওটাইডের পুনরাবৃত্তি থাকে যা নির্দিষ্ট মাতা ও পিতার সঙ্গে কেবল তাদের সন্তানেরাই ভাগ করে নেয়। রক্তের রক্তের শ্বেতকণিকাতে বা শুক্ররশ্মি, চুলের গোড়ায় অথবা অস্থিতে অবস্থিত কোষ থেকে ডিএনএ সংগ্রহ করে এই ডিএনএ প্রোফাইল বা ডিএনএ ফিঙ্গারপ্রিন্ট প্রস্তুত করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে কোনো ব্যক্তির পরিচয় নির্ধারণ, অপরাধ তদন্ত, কৃতিত্ব নির্ধারণ এবং রোগ শনাক্তকরণ সম্ভব। এই যে আমরা অনেক সময় সিনেমাতে দেখে থাকি যে কোনো কিছু হলো কি করে ডিএনএ টেস্ট করে, কারণ ডিএনএ টেস্টের করার মাধ্যমে ব্যক্তির পরিচয় শনাক্ত করা যায়। একটা চুল দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়, ব্যক্তির রক্ত দিয়ে ব্যক্তিকে শনাক্ত করা যায়। তো ডিএনএ টেস্টটা আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো সুতরাং বলা যায় যে পরিবারের সদস্যদের পরিচয় নির্ণয় ডিএনএ শনাক্তকরণ প্রযুক্তিটি ব্যবহার করা হয়েছে। তো 4 নম্বর প্রশ্ন কি ছিল? এই যে 4 নম্বর প্রশ্ন যে দৃশ্যকল্পে 2 এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি শিক্ষা, শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক হারে ব্যবহৃত হচ্ছে। উক্তিটি বিশ্লেষণ করো। এটা আমরা আশা করি বুঝতে পেরেছি। এটা অবশ্যই এই যে বিআর বা ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সেনাবাহিনীকে কৃত্রিমভাবে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তো ভার্চুয়াল রিয়েলিটি শিক্ষা ক্ষেত্রে তার গুরুত্ব, গবেষণার গুরুত্ব এবং চিকিৎসা ক্ষেত্রে কি কি গুরুত্ব তা এখন আমরা আলোচনা করব। তো এটার উত্তরটা আমরা একটু দেখে নিই। এই যে এখানে আছে উদ্দীপকের দৃশ্যকল্পে 2 এ বর্ণিত সেনাবাহিনীর প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হলো ভার্চুয়াল রিয়েলিটি অথবা সংক্ষেপে যাকে আমরা এই যে বিআর নামে পরিচিত। বিআর ভার্চুয়াল রিয়েলিটি, যা বিভিন্ন ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহৃত হয়ে থাকে। নিচে শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার উল্লেখ করা হলো। যে শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজে উপস্থাপন করা যায়, ফলে শিক্ষার্থীদের কাছে বিষয়টি সহজ, চিত্তাকর্ষক ও আনন্দদায়ক হয়। এর মাধ্যমে শিক্ষার্থীরা সৌরজগৎ এর গ্রহ বা গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন প্রকৃতি, গতিবিধি, প্রাণীর উপস্থিতি, নিউক্লিয়ার রিয়েক্টর, অভ্যন্তরীণ বিক্রিয়া ইত্যাদি সম্পর্কে সম্যক ধারণা লাভ করতে পারে। অর্থাৎ সবকিছু চোখের সামনেই তোমার মনে হবে। আমরা তো অনেক সময় বইয়ে পড়ি কিন্তু বাস্তব জিনিসটা ফিল করতে পারি না। এই যে বিআর এর মাধ্যমে আমরা কি করতে পারবো? এই যে বাস্তব জিনিসটা কি করতে পারবো? ফিল করতে পারবো। যদিও বাস্তব নয়, এটা কৃত্রিম। তারপর গবেষণায় বিআর এর ব্যবহারটা কি দেখি। গবেষণা ক্ষেত্রেও ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার দৃশ্যমান। গবেষণালব্ধ ফলাফল বিশ্লেষণ ও উপস্থাপন, জটিল অণুর আণবিক গঠন, ডিএনএ গঠন সিমুলেশনের মাধ্যমে দেখা যায়। এছাড়াও ভূমিকম্প ও প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কেও ধারণা লাভ করা যায়। তারপর চিকিৎসা ক্ষেত্রে জটিল অপারেশন, কৃত্রিমাঙ্গ প্রত্যঙ্গ সংযোজন, ডিএনএ পর্যালোচনা ইত্যাদি সহ নবীন শল্য চিকিৎসকদের প্রশিক্ষণ ও রোগ নির্ণয় ব্যাপক হারে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হয়েছে। চিকিৎসা ক্ষেত্রে নতুন যারা চিকিৎসক আছে তাদেরকে চিকিৎসা শেখানো হয় কিসের মাধ্যমে? চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয় এই যে বিআর ইউজ করে। তো উপরোক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয় যে শিক্ষা, গবেষণা ও চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির বহুল ব্যবহার বিদ্যমান। তো এই তো ছিল 1 নম্বর কোয়েকশন এর সমাধান। এখন আমরা 2 নম্বর কোয়েকশনটা দেখি। এই যে 2 নম্বর কোয়েকশন বা প্রশ্ন, এখানে একটা চিত্র 1, এখানে একটা চিত্র 2, এখানে একটা চিত্র 3, তিনটা চিত্র দেওয়া। তো আমরা আশা করি এটা বুঝতে পেরেছি। এটা হচ্ছে একটা টপোলজি থেকে এসেছে। টপোলজি 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 থেকে এসেছে। কারণ আমাদেরকে বুঝতে হবে এটা কোন টপোলজি, এটা কোন টপোলজি এবং 3 নম্বর চিত্রটা কোন টপোলজি। প্রথম প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, বিট সিনক্রোনাইজ কি? তো বিট সিনক্রোনাইজ কি? এই যে এখানে উত্তরটা দেওয়া আছে। এই যে বিট সিনক্রোনাইজ সিরিয়াল ডাটা ট্রান্সমিশনে গ্রাহক কম্পিউটার থেকে সিগন্যাল পাঠানোর সময় বিভিন্ন বিটের সমন্বয়ের জন্য ব্যবহৃত পদ্ধতিকে বিট সিনক্রোনাইজ বলে। তারপর 2 নম্বর কোয়েকশন, ভিন্নধর্মী প্রোটোকল বিশিষ্ট নেটওয়ার্কের মধ্যে সংযোগ স্থাপনে ব্যবহৃত ডিভাইসটি ব্যাখ্যা করো। এই যে আগে কিন্তু আমাকে ডিভাইসটি বলতে হবে। ডিভাইসটি যদি আমি শনাক্ত করতে পারি তার সম্পর্কে আমি অবশ্যই ব্যাখ্যা করতে
ব্যাখ্যা করতে কি পারবো। তো ডিভাইসটি কি? ডিভাইসটি হচ্ছে এই যে এখানে আছে, গেটওয়ে হলো একটি নেটওয়ার্ক ডিভাইস যা ভিন্ন প্রোটোকল বিশিষ্ট। যে ভিন্ন প্রোটোকল বিশিষ্ট কথাটা যদি আসে তখন মনে রাখবা এটা হচ্ছে গেটওয়ে। দুই বা ততোধিক নেটওয়ার্ক যেমন এই যে ল্যান, ম্যান ওয়ান কে সংযুক্ত করে ওয়ান তৈরি করে, একে ওয়ান ডিভাইসও বলা হয়। এই যে গেটওয়ে কে আবার কি বলা হয়? ওয়ান ডিভাইসও বলা হয়। গেটওয়ে ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করার সময় প্রোটোকল ট্রান্সলেট করে থাকে। এটা মূলত একটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডিভাইস। গেটওয়ে পিএটি, এটার মিনিং মনে রাখবা, প্রোটোকল অ্যাড্রেস ট্রান্সলেশন ব্যবহার করে নেটওয়ার্ক চিহ্নিত করে থাকে। একে প্রোটোকল কনভার্টারও বলা হয়। এই যে প্রোটোকল কনভার্টার, তারপর ওয়ান ডিভাইসও বলা হয় কাকে? এই যে গেটওয়েকে। রাউটার ও গেটওয়ে ব্যবহার করে ছোট ছোট নেটওয়ার্ককে সংযুক্ত করে বড় নেটওয়ার্ক গড়ে তোলা যায়। তারপর 3 নম্বর কি বলছে প্রশ্ন? 3 নম্বর প্রশ্ন বলছে চিত্র 1 এর টপোলজি বর্ণনা করো। এই যে চিত্র 1 থেকে আপনার চিত্র 1 এর টপোলজি বর্ণনার কথা বলা হয়েছে। এই যে এখানে একটা ডিভাইস মনে করো, তারপর এখান থেকে এখানে একটা ডিভাইস, অর্থাৎ এটার সাথে এটা কানেক্টেড, তারপর এটা থেকে এটার সাথে এটা কানেক্টেড, তারপর এটা আবার এই যে এটা কোন টপোলজির মধ্যে পড়ে। তো আমরা একটু চিত্র 1 এর সলিউশনটা একটু দেখে নিই। এই যে 3 নাম্বার, চিত্র 1 নেটওয়ার্ক টপোলজিটি হলো রিং টপোলজি। যে রিং সবসময় যে এরকম গোল বা রিং আকারেই থাকবে এটা না, কিন্তু বিভিন্নভাবে আসতে পারে। এই যে বর্তমানে কোয়েকশনগুলো একটু স্ট্যান্ডার্ড বা হার্ড হয়ে থাকে, তাই কিন্তু রিং আকার দেয় না। ওকে, তো এটা হচ্ছে একটা রিং টপোলজি। কিভাবে রিং টপোলজি একটু পরেই বুঝবা। রিং টপোলজি হলো নেটওয়ার্ক টপোলজির একটি প্রকার যেখানে প্রতিটি কম্পিউটার বা ডিভাইস একটি বৃত্তাকার পথে একে অপরের সাথে সংযুক্ত। এখানে দুটি ডিভাইস তার দুপাশের দুটি ডিভাইসের সাথে সংযুক্ত থাকে, একটি ডাটা গ্রহণের জন্য এবং অন্যটি ডাটা প্রেরণের জন্য। এই বৃত্তাকার, এই যে দেখো, আমি যদি এটাকে প্রথম কম্পিউটার ধরি, এই যে প্রথম কম্পিউটার বা ডিভাইস ধরি, তো এইটার সাথে এটা কানেক্টেড। ওকে, এটা দ্বিতীয়, দ্বিতীয়টার সাথে তৃতীয়টা কানেক্টেড, তৃতীয়টার সাথে চতুর্থটা কানেক্টেড, এরকম। এখন এই যে দেখো চতুর্থ যেটা, এটা আবার কার সাথে কানেক্ট? এই যে প্রথমটার সাথে কানেক্ট। অর্থাৎ প্রথমটার সাথে সর্বশেষ যে ডিভাইস বা নেটওয়ার্ক কানেকশন, তাকে আমরা জানি যে রিং টপোলজি বলে। রিং টপোলজি একটা বৈশিষ্ট্য হচ্ছে সর্বশেষ যে ডিভাইসটা এটা কার সাথে কানেক্ট থাকে? প্রথমটার সাথে। এই বৃত্তাকার নেটওয়ার্কের প্রথম ও সর্বশেষ কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে এবং এতে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভার প্রয়োজন হয় না। যেখানে কেন্দ্রীয় কোনো ডিভাইস বা সার্ভারের প্রয়োজন হয় না, নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার ডেটা প্রেরণের জন্য সমান অধিকার পায়। তারের পরিমাণ কম প্রয়োজন হয় বলে এর বাস্তবায়ন খরচও কম লাগে। তবে রিং টপোলজিতে কোনো একটি কম্পিউটার অকেজো হয়ে গেলে সম্পূর্ণ নেটওয়ার্ক অকেজো হয়ে যায়। এই যে সাপোজ মনে করো যে তোমার এই যে 2 নাম্বার নেটওয়ার্কটা বা ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তো 1 নাম্বার থেকে 2 নাম্বারে যাইতে পারতেছে না, অর্থাৎ 3 নাম্বারও যাইতে পারবে না, 4 নাম্বারও যাইতে পারবে না। এর কারণে বলা হয় যে একটি নেটওয়ার্ক যদি নষ্ট হয়ে যায় তখন সম্পূর্ণ এই নেটওয়ার্ক টপোলজিটা কি হয়ে যায়? অকেজো হয়ে যায় এবং এদের পরস্পরের মাঝে ডেটা আদান প্রদানে ব্যাহত হয়। এতে করে ডেটা কমিউনিকেশনের ক্ষেত্রে অসুবিধা সৃষ্টি হয়। এই তো ছিল এই চিত্র 1 যে রিং টপোলজি, এটার ব্যাখ্যা। তো এখানে যে জিনিসটা চিত্র 1 এর যে জিনিসটা দেওয়া হয়েছে, এই যে দেখো, যে এইটা হচ্ছে প্রথম ডিভাইস। তো প্রথম ডিভাইসের সাথে দেখো যে এই যে সর্বশেষ এই ডিভাইসটা কি প্রথম ডিভাইসের সাথে কানেক্টেড। এটা কিন্তু এই যে রিং আকারে আসে নাই, এটা আসছে, তোমাকে বুঝতে হবে। অর্থাৎ টপোলজি নিয়ে তোমার খুবই ভালো ধারণা থাকতে হবে। তারপর 4 নম্বর প্রশ্নটা কি বলছে? চিত্র 2 এবং চিত্র 3 এর মধ্যে কোন টপোলজি ব্যবহার সুবিধাজনক বিষয়ে তোমার মতামত দাও। তো তুমি যদি মনে করো যে এই টপোলজিটা, চিত্র 2 টপোলজিটা বেস্ট, তখন তার সুবিধা দিবা। আর যদি মনে করো যে চিত্র 3, তখন 3 এর সুবিধা দিবা। তো যেটাকে তুমি প্রেফার করবে তার সুবিধা দিবা। আর যেটাকে প্রেফার করবে না, এটা যে এটা তোমার কাছে এটা মনে হইতে পারে, আমার কাছে এটা মনে হইতে পারে। তো বিভিন্ন জনের কাছে বিভিন্নটা মনে হইতে পারে, কিন্তু যেটা দিবা এটার যথাযথ যুক্তি সহকারে উপস্থাপন করবো। তো এখন আমরা এটার উত্তরগুলা দেখি। এই যে 4, চিত্র 2 ও চিত্র 3 এর টপোলজি দ্বয় হলো যথাক্রমে স্টার টপোলজি ও ট্রি টপোলজি। অর্থাৎ এই যে 2 নম্বর, এই 2 নম্বরটা হচ্ছে স্টার টপোলজি। এই যে চিত্র 2, এটা কি টপোলজি? স্টার টপোলজি। স্টার টপোলজি। আর এটা কি? এটা বুঝাই যাইতেছে যে ট্রি টপোলজি। এই যে একটা, তারপর একটা শাখা গেছে,
এখানে একটা শাখা গেছে, তারপর এই ডিভাইস থেকে আরো কয়েকটা ডিভাইস গেছে এখানে। এটা হচ্ছে যে শাখা প্রশাখা। তো শাখা প্রশাখা থাকলে আমরা জানি ট্রি টোপোলজি হয় এটা। গাছের যেমন শাখা প্রশাখা থাকে তেমন। আর এটা হচ্ছে একটা স্টার টোপোলজি। স্টার টোপোলজিতে কি থাকে, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকে, এই কেন্দ্রীয় ডিভাইস থেকে কি করে এই যে এখান থেকে নেটওয়ার্ক সংযোগ হওয়া। তো একটা হচ্ছে স্টার টোপোলজি আর একটা হচ্ছে ট্রি টোপোলজি বা আহ কে এই তো এখানে এই দুটি টপোলজির মধ্যে স্টার টপোলজি ব্যবহার করা অধিকতর সুবিধাজনক। এই যে আমি স্টার টপোলজি দিছি, তোমার কাছে ট্রি টপোলজি মনে হইতে পারে অধিকতর সুবিধাজনক। তো তুমি যদি মনে করো ট্রি টপোলজি সুবিধাজনক, তখন ট্রি টপোলজির কি করবা, গুণগান গাইবা। নিচে উত্তরের সপক্ষে যুক্তি দেওয়া হলো। যে টপোলজিতে প্রতিটি নোড সরাসরি কেন্দ্রীয় হাব, সুইচ বা সার্ভার মাধ্যমে যুক্ত থাকে এবং নেটওয়ার্কের মাধ্যমে প্রেরিত ডেটা নির্দিষ্ট ডিভাইসে যাওয়ার পথে কেন্দ্রীয় ডিভাইসের মধ্যে দিয়ে যায়, তাই স্টার টপোলজি। এই সংগঠনে কোনো একটি নোড নষ্ট হয়ে গেলেও বাকি নেটওয়ার্কের উপর কোনো প্রভাব পড়ে না। খুব সহজেই নষ্ট হওয়া নোডটি সরিয়ে নেওয়া যায়। তবে কেন্দ্রীয় ডিভাইসটি নষ্ট হয়ে গেলে পুরো নেটওয়ার্কটি অকেজো হয়ে পড়বে। এই যে এখানে দেখো, এই যে এখানে যদি আমরা একটু লক্ষ্য করি, এই যে দেখো, এটা কিন্তু তার কেন্দ্রীয় ডিভাইস। এটা যদি নষ্ট হয়ে যায় তাহলে তো এটাও চলবে না, এটাও চলবে না, এটাও চলবে না। কিন্তু তোমার যদি এই শুধু যদি তোমার আবার এই একটা ডিভাইস নষ্ট হয়, সাপোজ এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তোমার এই ডিভাইসটা নষ্ট হয়ে গেছে, তখন তুমি কিন্তু এখান থেকে তাকে সরাই ফেলতে পারো। কারণ এই যে 2 নম্বরের সাথে তার কোনো কানেকশন নাই, আবার তার সাথে তার কোনো কানেকশন নেই। তো একটা ডিভাইস যদি নষ্ট হয়ে যায়, বাকি ডিভাইস বা বাকি নেটওয়ার্কে কোনো সমস্যা হবে না। তারপর কি বলছে যে এই যে অন্যদিকে যে টোপোলজিতে নোডগুলো গাছের শাখা প্রশাখার মতো বিন্যস্ত থাকে তাকে ট্রি টোপোলজি বলে। এই টোপোলজিতে এক বা একাধিক স্তরের নোডগুলো হোস্ট নোডের সাথে যুক্ত থাকে। অর্থাৎ প্রথম স্তরের নোডগুলো দ্বিতীয় স্তরের নোডের হোস্ট হয়, দ্বিতীয় স্তরের নোডগুলো তৃতীয় স্তরের নোডের। ট্রি টোপোলজিতে একাধিক হাব বা সুইচ ব্যবহার করে শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে নেটওয়ার্ক সম্প্রসারণ করা হয়, অর্থাৎ বৃদ্ধি করা যায়। স্টার টোপোলজির ক্ষেত্রে বুট নোড ছাড়া অন্য কোনো নোডের উপর নেটওয়ার্ক সচল থাকা না থাকা নির্ভর করে না। তবে ট্রি এর ক্ষেত্রে নোডের একাধিক স্তরে থাকা বিদায় বিদায় কোন স্তরের হোস্ট বা নোড ক্ষতিগ্রস্ত হলে ওই স্তরের তার প্রভাব পড়ে। স্টার টোপোলজির তুলনায় ট্রি টোপোলজি অনেক বেশি জটিল। এই যে দেখো, আমি কিন্তু এখানে এই যে ট্রি টোপোলজিকে ভরে দিছি। যে স্টার টোপোলজির তুলনায় ট্রি টোপোলজি অনেক জটিল এবং তুলনামূলক ব্যয় বেশি। স্টার টপোলজির নিয়ন্ত্রণ ও পর্যবেক্ষণ ট্রি টপোলজির তুলনায় সহজ। এখানে আমি কি করলাম যে কার গুণগান গাইছি, এখানে স্টার টপোলজির গুণগান গাইছি। তাই সব দিক থেকে বিবেচনায় নেটওয়ার্ক তৈরির জন্য স্টার টপোলজি তুলনামূলক সুবিধাজনক। ওকে, তো তোমরা এইভাবে যেটা সিলেক্ট করবা তার গুণগান গাইবা, আর যেটাকে সিলেক্ট করবা না তার কি কি করে দিবা, বইরা দিবা। ওকে, ইটস আ ফান। তো এখন আমরা এই যে প্রশ্ন 3 দিকে কি বলছে। এই যে প্রশ্ন 3, সারা দেশে উদ্দীপকটা আমরা আগে পড়ি। সারা দেশে বাসাবাড়ি সহ অফিস আদালতে ইএমআই প্রভাবমুক্ত কেবলের ইন মাধ্যমে ইন্টারনেট সংযোগ নিয়ে যে ইএমআই প্রভাবমুক্ত, এটা খুব ইম্পর্টেন্ট। ইএমআই প্রভাবমুক্ত কেবলের কথা বললেই তোমরা কি দিবা, ফাইবার অপটিক্যাল কেবল। কোন কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। ওকে, এটা এখানে হবে দশমিক। এই যে 802.11 স্ট্যান্ডার্ডের প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোনে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করা হচ্ছে। তবে পার্বত্য অঞ্চলের মতো দুর্গম এলাকাতে টাওয়ার বসিয়ে তারবিহীন মাধ্যমে উচ্চ গতির ইন্টারনেট সেবা দেওয়া হচ্ছে। অর্থাৎ এখানে যে একটা প্রযুক্তির কথা বলা হয়েছে, এটা আমাদেরকে ধরতে হবে। এই যে ইএমআই ইএমআই প্রভাবমুক্ত প্রযুক্তিটা আমরা ধরতে পারছি, ফাইবার অপটিক্যাল কেবল। তারপর 802.11, এটা কোন প্রযুক্তি বা কিসের কথা বলা হয়েছে, এটা আমাদেরকে ধরতে হবে। আর এখানে বলা হয়েছে যে তারবিহীন উচ্চ গতি সম্পন্ন ইন্টারনেট, তো এখানে ধরতে হবে। তো 3টা জিনিস কিন্তু এখানে আমাদেরকে ধরতে হবে। তো প্রথম প্রশ্নটা আমাদেরকে কি বলছে দেখি। এই যে প্রাইভেট নেটওয়ার্ক কি। তো প্রাইভেট নেটওয়ার্ক তো সবাই পারার কথা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলে। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের একক মালিকানাধীন নেটওয়ার্ককে প্রাইভেট নেটওয়ার্ক বলা হয়। ওকে, 2 নম্বর প্রশ্ন, সর্বোচ্চ 8টি ডিভাইস নিয়ে গঠিত নেটওয়ার্কটি ব্যাখ্যা করো। এই যে এখানে আছে 8 পোর্টের সুইচ দিয়ে গঠিত ল্যান এ সর্বোচ্চ 8টি ডিভাইস থাকতে পারে। ল্যান এর পূর্ণরূপ হচ্ছে লোকাল
এরিয়া নেটওয়ার্ক সাধারণত 1 কিলোমিটার বা তার কম পরিসরের জায়গার মধ্যে প্রয়োজনীয় সংখ্যক কম্পিউটার বা অন্য কোনো পেরিফেরাল ডিভাইস যেমন প্রিন্টার সংযুক্ত করে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তাকে ল্যান বলা হয়। তবে এর বিস্তৃতি সর্বোচ্চ 1 কিলোমিটার করার জন্য রিপিটার ব্যবহার করতে হয়। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপক উল্লিখিত কেবলটির গঠন বর্ণনা করা হয়। যে কেবল, কোন কেবল এখানে আমরা ধরতে পারছি, এই যে সারা দেশে বাসাবাড়ি সহ অফিস আদালতে ইএমআই প্রভাবত্ব কেবল। তো এটা কোন কেবলের কথা বলা হয়েছে? এটা বলা হয়েছে যে ফাইবার অপটিক কেবল। ওকে, এই যে উত্তর। উদ্দীপক উল্লিখিত ইএমআই বা বিদ্যুৎ চৌম্বকীয় প্রভাবমুক্ত কেবলটি হলো অপটিক্যাল ফাইবার কেবল। অপটিক্যাল ফাইবার কেবল বা ফাইবার অপটিক কেবল যাই বলো। নিচে অপটিক্যাল ফাইবার কেবলের গঠন বর্ণনা করা হলো। বিশেষভাবে পরিশুদ্ধ কাচের অত্যন্ত সূক্ষ্ম তত্ত্ব দিয়ে তৈরি যে কেবলের মাধ্যমে আলোর গতিতে, কোন গতিতে? আলোর গতিতে ডেটা আদান প্রদান করা হয় তাকে অপটিক্যাল ফাইবার কেবল বলে। অপটিক্যাল ফাইবারের কেবল 3টি অংশের সমন্বয়ে গঠিত হয়েছে। 3টি অংশ হলো, একটা হচ্ছে কোর, একটা হচ্ছে ক্লাডিং এবং একটা হচ্ছে জ্যাকেট। জ্যাকেট বা আমরা প্লাস্টিকও বলতে পারি। এই যে জ্যাকেট, জ্যাকেট বা প্লাস্টিক, কারণ এটা হচ্ছে একদম বাইরের অংশ। এটা কি একদম বাইরের অংশ। তো কোর কি? কোর অপটিক্যাল ফাইবার কেবলের সবচেয়ে ভেতরের অংশটি হচ্ছে কোর, যা কাঁচ বা প্লাস্টিকের তৈরি এক বা একাধিক আঁশের সমন্বয়ে গঠিত। আলোক সিগন্যাল সঞ্চালনের প্রধান কাজটি কোর করে থাকে। কোরের ব্যাস 8 থেকে 100 মাইক্রোমিটার পর্যন্ত হয়ে থাকে। তারপর ক্লাডিং, এই যে দেখো একটা, এই যে এই অংশটা হচ্ছে কি কোর। তারপর এই অংশ হচ্ছে ক্লাডিং, আর এটা হচ্ছে জ্যাকেট বা হচ্ছে প্লাস্টিক। সাপোজ মনে করো আমি এই একটা বৃত্ত আঁকলাম। এই যে এই বৃত্তটাকে, এই যে আমাকে যদি যাইতে হয়, প্রথমে এখানে যাইতে হবে, তারপর এখানে যেতে হবে, তারপর এখানে যেতে হবে। অর্থাৎ ভিতরে যেটা থাকবে তা সেখানে যাইতে আমার কি লাগবে? একটু সময় লাগবে। আর এটা নষ্ট করতে আমার কি লাগবে? সময় লাগবে। তাই এই যে কোরটা একবারে, এটাতে যেহেতু কাচের, তাই এটা একবারে ভিতরে, তো তাকে সংরক্ষণ করার জন্য ক্লাডিং থাকে। তো ক্লাডিং কে সংরক্ষণ সেভ করার জন্য আবার কি থাকে? প্লাস্টিক থাকে। বিষয়টা মূলত আমি সিম্পলি ভাবে ব্যাখ্যা করার চেষ্টা করতেছি, মানে রিয়েল লাইফের একটা এক্সাম্পল দিলাম, বই বই ব্যতীত, বই ছাড়া। তো ক্লাডিংটা কি? কোরের ঠিক বাইরের স্তরটি হচ্ছে ক্লাডিং এর ব্যাস 125 মাইক্রোমিটার। ক্লাডিং কাঁচ বা প্লাস্টিকের তৈরি, যা কোর থেকে নির্গত আলোক রশ্মি প্রতিফলিত করে পুনরায় কোরে ফেরত পাঠায়। ক্লাডিং এর বহিস্থ বাফার এর ব্যাস 250 মাইক্রোমিটার। জ্যাকেট অপটিক্যাল ফাইবার কেবলের বাইরের অংশটি হলো জ্যাকেট। এই যে বাইরের অংশটি আগে বললাম, বা প্লাস্টিক, যা ক্লাডিং ও কোরকে আবৃত করে রাখে। জ্যাকেটের ব্যাস 400 মাইক্রোমিটার। এই যে আবৃত করে রাখে, অর্থাৎ এটা যাতে নষ্ট না হয় তাই এটাকে কি করে রাখে? আবৃত রাখে। তো এখন 4 নম্বর প্রশ্ন কি বলছে আমরা একটু দেখি। 4 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকে উল্লেখিত মোবাইল ফোনের ইন্টারনেটের ব্যবহার প্রযুক্তিটির সাথে পার্বত্য অঞ্চলে ইন্টারনেটের, তো এই যে মোবাইল ফোনের যে প্রযুক্তিটি সেটা হচ্ছে এই যে 802 এটা হচ্ছে ওয়াইফাই। এটা কি? একটু এই ডিভাইসটা হচ্ছে মোবাইল ফোনের ইন্টারনেট, যেটা এটা হচ্ছে ওয়াইফাই। আর পার্বত্য চট্টগ্রামে যে তারবিহীন উচ্চগতি নেটওয়ার্ক হচ্ছে ওয়াইম্যাক্স। একটা হচ্ছে ওয়াইফাই আর একটা কি? ওয়াইম্যাক্স। এখন বলছে যে তুলনামূলক আলোচনা করতে, অর্থাৎ পার্থক্য। এখানে কি বলা, কিসের কথা বলা হয়েছে? পার্থক্যের কথা বলা হয়েছে। ওকে, তো এখন আমরা এটার পার্থক্য দেখব। এই যে তার পার্থক্যটা একটু আমরা এখানে দেখি। এই যে 802 এটা স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে কি? এই যে ওয়াইফাই। আর একটা হচ্ছে 802.16, এটা হচ্ছে ওয়াইম্যাক্স। নিচে এদের তুলনামূলক বিশ্লেষণ করা হলো। এই যে 1 নাম্বার, ওয়াইফাই এর কভারেজ 50 থেকে 100 মিটার, পক্ষান্তরে ওয়াইম্যাক্স এর কভারেজ 100 থেকে 50 কিলোমিটার। এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে কিলোমিটার। ওয়াইফাই এর নেটওয়ার্ক খরচ কম, ওয়াইফাই এর খরচ কম, কিন্তু ওয়াইম্যাক্সে কি? ব্যয়বহুল, কিন্তু ওয়াইম্যাক্স নেটওয়ার্ক ব্যয়বহুল। 3 নম্বর, ওয়াইফাই নেটওয়ার্ক ডব্লিউ ল্যান, ওয়াইম্যাক্স এর নেটওয়ার্ক ডব্লিউ ম্যান। একটা হচ্ছে ডব্লিউ ল্যান, একটা হচ্ছে ডব্লিউ ম্যান। 4 নম্বর, ওয়াইফাই এর গতি 11 থেকে 200 এমবিপিএস, ওয়াইম্যাক্স এর গতি 80 থেকে 1000 এমবিপিএস। অনেক অনেক বেশি গতি, যেহেতু ব্যয়বহুল, দাম বেশি, তাই অবশ্যই গতি বা স্পিডও কি হবে? বেশি হবে। 5 নম্বর, ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড আই ট্রিপল ই 800
বা 802.11, এই যে এটা হচ্ছে ওয়াইফাই এর স্ট্যান্ডার্ড। আর অন্যদিকে ওয়াইম্যাক্স এর স্ট্যান্ডার্ড হচ্ছে এই যে 16 অর্থাৎ 16। এখানে হচ্ছে 802.11 আর এখানে হচ্ছে 802.16। 6 নম্বর, ওয়াইফাই এ হাফ ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হলেও ওয়াইম্যাক্সে ফুল ডুপ্লেক্সিং মোড ব্যবহার করা হয়। 7 নম্বর, ওয়াইফাই এর ফ্রিকোয়েন্সি 2.4 থেকে 5 গিগাহার্জ আর ওয়াইম্যাক্স এর ফ্রিকোয়েন্সি 2 থেকে 66 গিগাহার্জ। ওকে, এই তো ছিল যে দুইটার মধ্যে পার্থক্য। এই যে এখানে বলা হয়েছে যে উদ্দীপক উল্লেখিত মোবাইল ফোনের ইন্টারনেট ব্যবহারের প্রযুক্তি ওয়াইফাই এবং ওয়াইফাই মধ্যে প্রযুক্তির তুলনামূলক আলোচনা। তো আশা করি তোমরা ভিডিওটি এনজয় করেছো। প্রশ্ন 4, যেটা 3.2 অর্থাৎ ডিজিটাল ডিভাইস থেকে এসেছিল। এখানে চিত্র 1 এবং চিত্র 2। তো চিত্র 1-এ একটা সার্কিট দেওয়া আছে এবং এখানে একটা কি দেওয়া আছে, ফাংশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা প্রশ্নগুলো সমাধান করব। এই যে কুমিল্লা বোর্ড, তোমাদেরকে প্রচন্ড পরিমাণে মার্ক দেওয়া উচিত। এই প্রশ্নটা খুব ইজি ছিল, তোমরা কিন্তু অনেকজন ফেল করেছো কুমিল্লা বোর্ডে, আমি কিন্তু জানি এগুলা। তো তোমরা কিন্তু খুব খেয়াল করে পড়াশোনা করবা, একটু খেয়াল করে পড়াশোনা করলেই কিন্তু পাশ করতে পারবা। এত সহজ প্রশ্নে মানুষ কি ফেল করে? তোমাদের তো শরম নাই। ভালোভাবে পড়াশোনা করবা, কুমিল্লা বোর্ডের একটা সুনাম আছে, এটা বজায় রাখবা। তো প্রথম প্রশ্ন কি বলছে? প্রথম প্রশ্ন, বুলিয়ান দ্বৈতনীতি কি? তো বুলিয়ান দ্বৈতনীতি বলতে আমরা দুই দুই বুঝি, দুইকে বুঝি। তো এখানে দুইটা বা দুইটা রিলেটেড কোনো কথা বলবে, দুইটা নিয়ে কোনো কথা হবে এখানে। তো এখানে কি বলছে, এই যে এন্ড এবং অর, এই যে এন্ড একটা অর একটা, তো দুইটা পেয়ে গেলাম। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সকল উপপাদ্য বা সমীকরণ দ্বৈত নীতি মেনে চলে। এন্ড এবং অর অপারেশনের সাথে সম্পর্কযুক্ত সূত্রকে দ্বৈত নীতি বলে। এই তো ছিল ক নাম্বার। 2 নম্বরে বলছে 4+4 = 10 বা 10 ব্যাখ্যা করো। তো এটা কোন সংখ্যা পদ্ধতিতে সম্ভব, এটা ব্যাখ্যা করার কথা বলা হয়েছে। ডেসিমেল সংখ্যা পদ্ধতিতে 4 ও 4 যোগ করলে কত হয়? 8 হয়। কিন্তু ডেসিমেল 8 অক্টালে কত হয়? ডেসিমেলের 8 অক্টালে কত হয়? 10 এর সমান। অর্থাৎ অক্টাল পদ্ধতিতে 4 ও 4 যোগ করলে যোগফল 10 হবে। অতএব অক্টাল সংখ্যা পদ্ধতিতে 4+4 কত? 10। এতটুকু লিখে দিলে আশা করি 2 পেয়ে যাবে, কারণ এটা তো একদম সংক্ষিপ্ত বলতে একদম শর্টকাট, এটা কিন্তু অতিরিক্ত লেখার কোনো ওয়ে নাই। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, চিত্র 1-এ এক্স এর মান সরলীকরণ করো এবং এর সত্যক সারণী। তো প্রথমে সরলীকরণ করব, তারপর সত্যক সারণী করার কথা বলা হয়েছে। আমাদের চিত্র 1-এ কি বলা হয়েছে? তো চিত্র 1, আচ্ছা, তো চিত্র 1-এ এই যে এখান থেকে একটা ইনপুট গেছে, এখান থেকে এ একটা ইনপুট গেছে, এখান থেকে বি একটা ইনপুট গেছে, আর এটা কোন গেট? এটা হচ্ছে ওর গেট। ওর গেট কিসের কাজ করে? যুগের কাজ করে। আর এটা কি গেট? নট গেট। তো প্রথমে কি করব, এ একটা ইনপুট আসছে, আর এই যে এইটার জন্য যুগ, তো এ প্লাস বি যুগ, তারপর এটা কোন গেট? নট গেট। এই যে এ প্লাস বি নট। তো এখানে কিন্তু ওই যে এ প্লাস বি নট, এ প্লাস বি নট, এ প্লাস বি নট এখানে আসছে। ওকে, তারপর এই যে বি থেকে আরেকটা আসছে, এই যে এখানে বি, এখানে বি, এখান থেকে আরেকটা আসছে সি। তো এটা কোন গেটের কাজ করে? ওর গেটের কাজ করে। তো এখানে আসছে সি। তো কি করবো এখন? এই যে বি প্লাস সি, আর এই যে এটা হচ্ছে নট গেট, এই যে বি প্লাস সি নট। তারপর এই যে এদিকে গেছে বি প্লাস সি নট, বি প্লাস সি নট, বি প্লাস সি নট। তো এখানে আইসা দুইটা কি হয়েছে? গুণ হয়েছে। দুইটা আইসা কি হয়েছে? গুণ হয়েছে। তো অর্থাৎ এখানে হচ্ছে এই যে এ প্লাস বি নট, এই যে এ প্লাস বি নটটা আসলো, তারপর এখানে গুণ হইলো। ওকে, এই যে একটা গুণ দিলাম। তারপর হচ্ছে এটা কি? বি প্লাস সি, বি প্লাস সি নট। তারপর এই যে সম্পূর্ণটার উপর আবার কি আছে? একটা হোল বার আছে। এইটা হচ্ছে কি? আমাদের আহ, এই যে সার্কিটের কি ফাংশন। তো এখন আমরা কি করবো? এটাকে সরলীকরণ করবো। অর্থাৎ আমরা x সমান সমান কি পাইলাম? এই যে x সমান সমান পাইলাম a প্লাস বি হোল বার ইন্টু বি প্লাস সি হোল বার, তারপর হচ্ছে দুটার উপরে কি? একটা নট। তো এখন আমরা এটা কি করব? সরলীকরণ করব। তো এখানে উদ্দীপক চিত্র 1 হতে পাই, 1 হতে কি পাই? এই যে আমরা পাইলাম যে x ইকুয়াল কত পাইলাম? x ইকুয়াল পাইলাম এ প্লাস বি নট ইন্টু বি প্লাস সি নট, তারপর দুটার উপর কি? আবার বার। তো এখন এটাকে কি করবো? আমরা সরলীকরণ করবো। তো সরলীকরণ করার জন্য আমরা এই যে এই ডিমোগানটা ভাঙবো। তো ডিমোগান ভাঙলে
গুণ থাকলে কি হয় প্লাস হয়, তো এটা হবে এ প্লাস বি নট, আর এই যে ডি মর্গানের এটা হচ্ছে একটা নট, তো এখানে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, তারপর বি প্লাস সি নট, আর ডি মর্গানের আরেকটা নট। তো দুইটা বার থাকা যে কথা, না থাকা কি একই কথা, এ প্লাস বি প্লাস বি প্লাস সি। তো এখানে বি প্লাস বি যদি যোগ করি তখন কি হবে বি হবে, তো এটা হবে এ প্লাস বি প্লাস সি। অর্থাৎ এই যে এ গুণ এ কত হয় এ হয়, আবার এ যোগ এ কত হয় এ হয়। তেমনি ভাবে যে বি যোগ বি কত হবে বি হবে। আবার যদি বি গুণ বি করতাম তখন কি হইতো এই যে বি হইতো, এখানে এই যে বি যোগ বি কি হয়েছে বি, আর এর জায়গা সি সির জায়গা। এখানে আমাদের সরলীকরণ হয়ে গেছে, এখন এটা কি করতে বলতে সত্যক সারণী। তো এখানে আমার চলক কয়টা তিনটা, তো তিনটার ক্ষেত্রে ইনপুট কয়টা হবে এই যে 2n, অর্থাৎ টু টু এন, অর্থাৎ হবে চক হবে আমার টু কিউব, অর্থাৎ 8টা। কয়টা চক হলো আমার 8টা হবে। দেখুন আমরা এটা সত্যক সারণী। এই যে আমার মৌলিক চলক কয়টা, চলক হচ্ছে তিনটা, এ বি সি, আর সর্বশেষ হচ্ছে এ প্লাস বি প্লাস সি। এখন আমার এই যে দিক থেকে আমি কয়টা দিব একটা জিরো, একটা সর্বশেষ সর্বশেষ যে আমার চলক সি, এখান থেকে আমি শুরু করবো একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। এই যে দেখি কিন্তু 8টা দিছি, এই যে 1 2 3 4 5 6 7 8। তো একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, আবার দিব একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান, তারপর হচ্ছে এই যে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর হচ্ছে দুইটা জিরো দুইটা ওয়ান, তারপর হচ্ছে 1 2 3 4, চারটা জিরো 1 2 3 4, চারটা ওয়ান। দেখুন সবগুলা কি করে দিব যোগ করে দিব। তো যুগের ক্ষেত্রে একটা যদি জিরো হয় সবগুলা কি হয়ে যায় জিরো হয়ে যায়। তো আবার একটা যদি ওয়ান হয় তো সবগুলা কি হয়ে যাবে ওয়ান হয়ে যাবে। একটা যদি ওয়ান হয় সবগুলো ওয়ান হয়ে যাবে, 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 একটা যদি ওয়ান হয় সবগুলো ওয়ান হয়ে যাবে। এই তো ছিল এটার সত্যক শ্রেণী, খুবই সহজ। এই যে তোমরা ফেল করছে, তোমাদের কি মারতে উচিত না, তোমরা বলো। এটা কিন্তু খুবই একটা সহজ। এই যে আমরা 3 করে ফেললাম, এখন আমরা কত দেখবো 4 নম্বর দেখবো। 4 নম্বরে কি বলছে, 4 নম্বরে বলছে যে এই যে 4 নম্বর, চিত্র 2-এ উল্লেখিত সমীকরণটি শুধুমাত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন সম্ভব। NAND গেট, এই যে NAND গেট, অর্থাৎ এ বি হচ্ছে এন্ড গেট, তার উপর যদি আমরা NAND গেট দেই তো এটা সিম্বল হচ্ছে এরকম, এই যে প্রথমে গুণ তারপর কি এই যে নট, তো এটা হবে এবি নট। তো এই গেট দ্বারা আমরা কি বাস্তবায়ন করব, এই যে চিত্র 2 বাস্তবায়ন করব। কিন্তু চিত্র 2 তো এই যে প্লাস আছে, এখানে প্লাস আছে, কিন্তু আমরা জানি NAND গেট কি কাজ করে, এই যে গুণ আর কিসের কাজ করে নটের কাজ করে, অর্থাৎ এই যে এন্ড এন্ড এবং এন্ড প্লাস নট, এন্ড প্লাস নটের কাজ করে। তো এখানে কোনো যুগ রাখা যাবে না। তো প্রথমে এটাকে আমরা কোন ফরম্যাটে রেডি করব, সব গুণ ফরম্যাটে রেডি করব। ওকে, এটা এখন আমরা করি দেখি। তো চিত্র 2 থেকে আমরা কি পাই, এই যে এফ সমান সমান কত পাইলাম, এই যে চিত্র 2 থেকে এফ সমান সমান পাইলাম যে এবার প্লাস বিবার, এই যে এবার প্লাস বিবার, তার উপরে হলবার প্লাস এ প্লাস বি হলবার। তো দেখি নেই ঠিক লিখছি কিনা। এ এবার প্লাস বি বার, তারপর এ প্লাস বি হল not, ঠিক লিখছি। তারপর সম্পূর্ণটার উপর আর কি আছে, আবার সম্পূর্ণটার উপর আবার কি আছে একটা বার আছে, তো এইটা দিয়ে নেই। এই যে সম্পূর্ণটার আবার আবার কি আছে এই যে বার আছে। এখন আমরা এটাকে করবো সমীকরণটি শুধুমাত্র NAND গেট দিয়ে বাস্তবায়ন করবো। তো NAND গেটের ক্ষেত্রে এই যে যুগ রাখা যাবে না, এই যুগ রাখা যাবে না, এই যুগ রাখা যাবে না। তো এটাকে আমরা এখন কোন গেট দ্বারা বাস্তবায়ন করবো, এই NAND গেট দ্বারা। তো NAND গেট দ্বারা বাস্তবায়ন করতে হলে এটাকে আমরা কোন গেটে আগে নিতে হবে আমাদেরকে, আমরা আবার লিখি সমীকরণটা, এই যে এবার প্লাস বিবার, এবার প্লাস বিবার প্লাস এ প্লাস বি হোলবার, আর সম্পূর্ণটার উপর আবার কি ছিল, যে সম্পূর্ণটার উপর আবার কি ছিল এই যে বার্ষিক। তখন আমরা ডিমর্গান ভাঙবো, আমরা। ওকে, তো প্রথম ডিমর্গানটা ভাঙবো আমরা, এই ডিমর্গানটা। তো এই যে প্লাসকে ভাঙবো, মানে অর্থাৎ আমরা এই ডিমর্গানটা যদি ভাঙি, ডিমর্গান ভাঙলে প্লাস থাকলে কি হয় গুণ হয়। এটা হবে এবার প্লাস বিবার, এবার প্লাস বিবার ইনটু, এটা হবে এ প্লাস বি হোল বার। আর এই যে এখানে একটা বার ছিল,
এইটা বসে যাবে আর এই যে এখানে লাল বার এখানে বসছে। বাকি এতটুক বুঝা গেল। এখন এই যে এখন আমরা আবার কি করব, এই যে এখানে তো একটা হোল বার ছিল, একটা এখানে একটা হোল বার ছিল, তো এখানে একটা হোল বার দিয়ে দিই। এখন দুইটা বার থাকা যে কথা, এই যে এখানে দুইটা বার, এখানে দুইটা বার হয়েছে, এখানে দুইটা বার হয়েছে, তো দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা। তো আমরা এটাকে লিখতে পারি হচ্ছে যে এরকম যে এই যে এবার প্লাস বিবার, এবার প্লাস বিবার ইনটু, এখানে হচ্ছে যদি আমরা এটাকে যদি লিখতে পারি কি এ প্লাস বি, এটা কি লিখতে পারি এ প্লাস বি, কারণ এই যে দুইটা বার থাকা যে কথা, না থাকা একই কথা। এখন আমরা কি করব, গুণ করব। এখন আমরা একটার সাথে একটা কি করব, গুণ করব। তো প্রথমে যদি আমি এ দ্বারা সম্পূর্ণটাকে গুণ করব, তো এ দ্বারা যদি এ কে গুণ করি, তো এ ইন্টু বা এ ইন্টু এবার বা এবার ইন্টু এ, সমস্যা নাই, এ ইন্টু এবার, তারপর হচ্ছে এই যে এবার দ্বারা আমি সবগুলাকে গুণ করব, তো এ ইন্টু এবার, তারপর হচ্ছে যোগ এবার, এবার ইন্টু কত, এবার ইন্টু বি, তারপর হচ্ছে যোগ এ বিবার, অর্থাৎ এ বিবার যোগ বি হচ্ছে বিবার। তুমি চাইলে যে এবার দ্বারা এই সারাটাকে গুণ গুণ করতে পারো, তারপর বিবার দ্বারা এই সম্পূর্ণটাকে গুণ করতে পারো, একই আসবে। তো এ ইন্টু এবার, এ ইন্টু এবার মান কত আমরা জানি 0, প্লাস এখানে থাকে এবার, এবার বি প্লাস এ বিবার, আর বি ইন্টু বিবার মান কত আমরা জানি 0। এই যে পরিচিত মনে হইতেছে কিনা, এই যে পরিচিত মনে হইতেছে কিনা সমীকরণটা দেখো, যে এবার বি প্লাস এ বিবার, দেখি সে সমীকরণ। এইটা হচ্ছে যে এখন আমাদের থাকে এই যে এবার বি প্লাস এ বিবার, এখন আবার এখানে এই যে প্লাস রয়ে গেছে, তো প্লাস তো রাখা যাবে না, এখানে কি করতে হবে, গুণ আনতে হবে। তো গুণানোর জন্য আমরা আবার কি করবো, দুইটা ডবল বার দিব, কারণ দুইটা ডবল বার দিলে মান কোনো প্রকার চেঞ্জ হয় না। তো দুইটা দিলাম। এখন আমরা কি কি করবো, এই ডি মর্গানটা ভাঙবো, এই ডি মর্গানটা ভাঙবো। ওকে, এটা যদি আমরা ভাঙাই, ডি মর্গান যদি ভাঙাই, তো কি হয়, ডি মর্গান ভাঙাইলে কি হয়, যে যোগ থাকলে কি হয়ে যায়, গুণ হয়ে যায়। তো এটা হবে এবার, এবার এবার বি ইন্টু, এবার বি ইন্টু এ বিবার, তারপর এই যে বাংলা, তো তারপর একটা এটার উপর একটা বার, এটার উপর একটা বার, আর সম্পূর্ণর উপর আবার কি একটা বার। এই তো এখন আমার সব কি হয়ে গেছে, গুণ হয়ে গেছে। এখন আমার সব কি হয়ে গেছে, গুণ হয়েছে। অর্থাৎ এখন আমি এই ন্যাম গেট দ্বারা বাস্তবায়ন করতে পারবো। তো ন্যাম গেট দ্বারা চাইলে আমি নিচে বাস্তবায়ন করতে পারি অথবা সাইড দিয়ে বাস্তবায়ন করতে পারি। তো আমার এখানে চলক কয়টা, চলক হচ্ছে এ বি, এ বি চলক দুইটা, আমার মূল চলক দুইটা। তো আমি মূল চলক নিয়ে নিই। মূল চলক হচ্ছে আমার দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এই যে বি, একটা হচ্ছে এ একটা হচ্ছে বি। তো এবার এবার আছে আর একটা, তো এ থেকে একটা এবার বের করি, এবার বের করব কোন গেট ইউজ করে, অবশ্যই নেন গেট ইউজ করে। অবশ্যই কোন গেট ইউজ করতে হবে, নেন গেট ইউজ করতে হবে। এই যে দিলাম, এটা হচ্ছে এবার। তারপর আমার বিবার আছে, এখান থেকে একটা বিবার বের করি, বিবার বের করি, বিবার 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 বের করলাম, এটা হচ্ছে বিবার বিবার। ওকে, এটা হচ্ছে বিবার। দেখো আমরা প্রথম কি বলছে, এবারের সাথে বি গুণ হবে। এই যে এবার, এবারের সাথে বি কি হবে, গুণ হবে। গুণ হয়ে তারপর কি আছে এখানে একটা, এই যে নট আছে, তো তারপর কি দিব, নট দিব। অর্থাৎ এটা হয়েছে যে এবার বি তারপর নট, এটুকু শেষ। এখন আমার কি এ বিবার, তো এ তো আমার, এ তো আমার কোথায় আছে, এ এ এ ওকে, আমি চাইলে এটা এখান থেকে আবার একটা টানতে পারি। এটা আমি একটু নিচে দিয়ে দিই, যে বি বারটা আমি একটু নিচে দিয়ে দিই, তো আমার জন্য একটু সুবিধা হবে। বি বারটা একটু নিচে দিয়ে দিই। ওকে, এই যে বি, এটা কি, এই যে বি বার। তো আমার কি করবো, এ বি বার, এ থেকে টানবো একটা, এ থেকে টানলাম এ বি বার, আমার বি বার তো আছেই। এই যে বি বার, প্রথমে কি গুণ অবস্থায় এ বি বার, এ বিবার, তারপর আবার কি আছে এখানে, এই যে একটা নোট আছে, তো নোট দিলাম, এই যে এরকম। এটা কি দিছে, এ
বার তারপর হোল বার। এখন এই দুইটা আবার কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। এই যে কি করবো, এই যে গুণ, প্রথমে গুণ করলাম, এই যে গুণের কাজ করলাম, তারপর আবার কি আছে? হোল বার আছে। তো এই যে একটা দিলাম, অর্থাৎ আমার x সমান সমান হইলো কি হইলো? এই যে a বার বি নট ইন্টু এ বি বার, এ বি বার তারপর হোলবার, আর সম্পর্কটার পর কি আছে? আবার হোলবার আছে। তো এটা হয়ে গেল সব আমরা নেন গেট দিয়ে বাস্তবায়ন, সব কোন গেট দিয়ে বাস্তবায়ন করছি? নন নেন গেট দিয়ে। এই যে দেখো, এখানে একটা নেন গেট ইউজ করছি, এখানে একটা নেন গেট, এখানে আরেকটা নেন গেট, এখানে একটা নেন গেট, এখানে একটা নেন গেট, সব কোন গেট ইউজ করছি? নেন গেট দ্বারা বাস্তবায়ন করলো। তো এই তো ছিল কুমিল্লা বোর্ডের ডিজিটাল ডিভাইসের সৃজনশীল প্রশ্নের সমাধান। তো আশা করি তোমরা ভিডিওটা খুব এনজয় করেছো। প্রশ্ন 5, প্রথমে আমরা উদ্দীপক পড়বো, তারপর উদ্দীপক অনুযায়ী সবগুলো প্রশ্নের উত্তর দিব। তো উদ্দীপক কি বলছে? স্নেহা লাইব্রেরি থেকে 250 টাকায় একটি গল্পের বই ক্রয় করলো। ওকে, 250 টাকা, যেটার ভিত্তি হচ্ছে 10, অর্থাৎ দশমিকে দেওয়া। তার বান্ধবী অর্চি 25 টাকা ছাড়ে উক্ত বইটি 21-এ বইমেলা থেকে সংগ্রহ করে। অর্থাৎ এই যে 25 যেটা দেওয়া, এটার বেজ হচ্ছে অক্টাল, অর্থাৎ 250 থেকে এই যে 25 টাকা ছাড়ে ওর বান্ধবী কি করছে? একটা বই সংগ্রহ করছে, ওই বইটা। তারা দুজনেই 11011111 অর্থাৎ বাইনারিতে টাকা এবং বেশি টাকা দিয়ে আলাদা দুটি স্কুল ব্যাগ ক্রয় করলো। তো প্রথমে কি করছে? স্নেহা কি করছে? লাইব্রেরি থেকে যে বইটা ক্রয় করছে, ওই বইটাই তার বান্ধবী কি করছে? অক্টালে 25 টাকা ছাড়ে ক্রয় করছে। তারপর তারা দুজনে কি করলো? এই যে একজনে বাইনারি দিয়ে কি করলো? একটা স্কুল ব্যাগ ক্রয় করলো, আর একটা কি করছে? আরেকজন হচ্ছে হেক্সাডেসিমেলের নাম্বার দিয়ে কি করছে? স্কুল ব্যাগ ক্রয় করছে। তো এখন আমরা দেখি প্রশ্নে কি বলা হয়েছে। এই যে সাইন বিট কি? তো সাইন বিট কি? এই যে আমরা সবাই সাইন বিট সম্পর্কে জানি। বাইনারি সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ বোঝাতে যে বিট ব্যবহৃত হয় তাকে সাইন বিট বা চিহ্নযুক্ত সংখ্যা বলে। তো আমরা জানি, সাপোজ আমি 110 লিখছি, তো এখানে যেটা আছে এটা হচ্ছে 1। তো এখানে যদি 1 থাকে তখন আমরা এটাকে বুঝি আমরা একটা নেগেটিভ সংখ্যা। আর এখানে যদি 011 এরকম থাকে, তাহলে এখানে 0 যেহেতু আছে, তো এটাকে আমরা বুঝি পজিটিভ সংখ্যা। তো এটাকে বলা হয় এক একটা কি? চিহ্ন বিট। এটাকে কি বলা হয়? একটা, এখানে 1 হচ্ছে একটা চিহ্ন বিট, এখানে 0 হচ্ছে একটা চিহ্ন বিট। তারপর 2 নম্বর প্রশ্ন, 16 বিটের কোডটি বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো। তো 16 বিট, তো এখন বর্তমানে সবাই 16 বিটই সব কম্পিউটারে বা আমরা সব ভাষাভাষীরা কি ইউজ করে? 16 বিটটাই ইউজ করে। তো এটা কি বলছে আমরা একটু দেখি। 16 বিট, ইউনিকোড হলো 16 বিটের কোড। এই যে ইউনিকোড হলো 16 বিটের কোড। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 বা 65,536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যায়। ইউনিকোড হচ্ছে এই যে ইউনিভার্সাল কোডকে সংক্ষেপে ইউনিকোড বলা হয়। ইউনিকোড হচ্ছে অক্ষর বা সংকেতায়নের ব্যবস্থা যা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এটি এমন একটি এনকোডিং সিস্টেম যেখানে প্রাচীন মিশরীয় হায়ারোগ্লিফিক্স ভাষা থেকে শুরু করে বর্তমান অক্ষর, বর্ণ, চিহ্ন ও ইমোজিতেও কাজ করা যায়। পূর্ববর্তী এনকোডিং পদ্ধতি যেমন ASCII এবং EBCD IC ও কেও ইউনিকোডের আওতায় আনা হয়েছে। অর্থাৎ এই যে এটাকে এখন ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর ইবিসিডিআই কোডকে কি এখন ইউনিকোডের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন সব কি ইউনিকোডের অন্তর্ভুক্ত। পৃথিবীর সকল ভাষা যেমন চাইনিজ, কোরিয়ান, জাপানিজ, বাংলাদেশি বা আরো যেগুলো ভাষা আছে, সকল চিহ্নকে সহজেই কোডমুক্ত করা সম্ভব হয়েছে কিসের দ্বারা? এই যে ইউনিকোডের মাধ্যমে। এই সিস্টেমে ক্যারেক্টার সমূহের মান সাধারণত হেক্সাডেসিমেল সিস্টেমে লেখা হয়। 2020 সালে ইউনিকোডের 13তম সংস্করণে 154টি ভাষা চালু করা হয়েছে। এতটুকুই দিলে আশা করি 2 পেয়ে যাওয়া। তারপর 3 নম্বর কি বলছে? যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে। এই যে স্নেহা একজন কিনছিল এই যে 0.250, আর একজন কিনছে কি এই যে 25 অক্টালের যে 25 টাকা ছাড়ে, 25 টাকা ছাড় দিয়ে কিনতেছিল। তো এখন এটা কি বলছে? প্রশ্ন বলা হয়েছে স্নেহা অর্চির বইয়ের মোট, তো মোট থাকলে আমরা কি জানি? যুগ। মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে। তো আমরা এখন এটার সমাধান দেখব। তো উদ্দীপক হতে ভাই স্নেহার বইয়ের মূল্য যেহেতু 250, আর এটা
কি আছে, এটা যেহেতু দশমিকে আছে এটাকে আমরা পরিবর্তন না করি, কারণ আমরা দশমিক সংখ্যা পড়ে অভ্যস্ত। অর্চির বইয়ের মূল্য কি বলছে যে অক্টালে 25 টাকা ছাড়ে, অর্থাৎ ছাড় জিনিসটা কি বোঝায়, এই যে 250, 250 থেকে কত ছাড়, এই যে অক্টালে বিয়োগ 25 বেস হচ্ছে অক্টালে ছাড় দিয়ে, তাহলে আমরা অর্চির বইয়ের মূল্য পেয়ে যাব। সাপোজ আমরা জানি না যে অর্চির বইয়ের মূল্য কত, সাপোজ আমরা মনে করলাম, এটা তো আমরা বুঝতে পারতেছি 250, কিন্তু কত টাকা ছাড়, সাপোজ আমরা মনে করলাম 100 টাকা ছাড়। তো 100 টাকা ছাড়ে এই যে ছাড়, অর্থাৎ 250 থেকে 100 বিয়োগ দিলে কত হবে, 150 হবে, এরকম আর কি। তো এই যে ছাড় যেটা দিছে এটা তো অক্টালে বলা আছে, তো এই অক্টালটাকে যদি আমরা দশমিকে নিয়ে যাই তাহলে আমরা খুব সহজেই বিয়োগ করতে পারবো। তো এখানে আমরা এই যে বিয়োগ আকারে দিয়ে দিলাম। যেহেতু আমার দশমিকের কোনো কাজ নাই, তো দশমিকটাকে আমি 250 এইটার জায়গাতেই রাখলাম, বেজ হচ্ছে 10 বিয়োগ। এখন আমি অক্টালটাকে কোথায় নিব, অক্টালটাকে আমি এই কোথায় নিব, দশমিককে নিব। তো প্রথমে অক্টাল থেকে দশমিককে নেওয়ার টাইপ কি, এই যে 2 ইন্টু কোথায় নিব, অক্টালে নিব, অক্টালের বেস কত 8, তারপর হচ্ছে যোগ, তারপর কত 5 ইন্টু 8, তারপর পাওয়ার দিব বেস, পাওয়ার হচ্ছে প্রথমে এটা 0, তারপরটাই 1। তো 250-এর যেহেতু কোনো কাজ নাই, এটার জায়গাতে রাখলাম 250 বেস 10, অর্থাৎ এটা দশমিক আছে। এখন আমরা এটাকে দশমিকে নিয়ে যাব। তো 8-এর পাওয়ার যদি 1 হয় তো 8ই থাকবে, আর 8 দুগুণা কত হবে, এটাকে একটু ব্রেকেটে দিয়ে দিই তাহলে আর সুন্দর। তো এটা কত হবে, 8 দুগুণে 16 হবে, এখানে কত হবে 16 যোগ, এই যে 8-এর উপর যদি পাওয়ার 0 থাকে তো এটার মান কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তো আর 5-এর সাথে যদি আমরা 8 যোগ গুণ করি, এই যে কোনো কিছুর পাওয়ার যদি এরকম 0 থাকে এটার মান হয়ে যায় 1। যদি মনে করো তুমি, তোমার উপর কত আছে, এই যে পাওয়ার কত আছে 0, তুমি 1 হয়ে যাবে। তো এটির উপর পাওয়ার যেহেতু 1 আছে, এটা হয়ে যাবে 1 হয়ে যাবে, সবকিছুর মান 1 হয়ে যাবে। তো এখানে হবে 1 আর এখানে হচ্ছে 5, তো 5 একে কত হবে 5। তো এটা আমি একটু কোথায় নিতেছি, এই যে ডেসিমেলে নিতেছি, তাই বেস দিয়ে দিব এখন 10। তো এখন পাইলাম কত, এই যে এখানে পাইলাম 250, আর এখানে পাইলাম কত 16, আর 5-এ কত 21। তাই এখন যদি আমরা বিয়োগ করি, এই যে 250 বিয়োগ 21, তো 10 থেকে যদি 1 চলে যায় 9, তারপর 4 থেকে 2 চলে গেলে 2, আর এখান থেকে অর্থাৎ কত টাকা, এই যে 16, এইখানে তো 16 যোগ 16 আর 5-এ 21। তো 250 থেকে আমরা ক্যালকুলেটর নেই, ক্যালকুলেটর ওকে। 250 বিয়োগ কত দিব আমরা, 250 বিয়োগ 21 যদি দেই তাহলে আমরা কত পাই, 229 পাই। কত পাই, 229। এই যে অর্থাৎ 229 টাকা দিয়ে এই এই যে তার বান্ধবী অর্চি বইটা কিনেছিল। তো এখন আমরা স্নেহার বইয়ের মূল্য দশমিকে তো দেওয়া ছিল, এটাকে আমরা কোনো কিছু করি নাই। অর্চির বইয়ের মূল্য পেয়ে গেলাম কত, 229 টাকা, যেহেতু 25 টাকা ছাড়ে কিনেছিল, আর যেটা অক্টালে বলা ছিল। এখন আমাদেরকে বলা হয়েছে যে কি বলা হয়েছিল, যে স্নেহা ও অর্চির বইয়ের মোট মূল্য অক্টালে প্রকাশ করতে বলছে। তো এখন আমরা কি করবো, যে মোট যেহেতু বলছে, মোট বললে আমরা কি করি, যোগ করি, মোট বললে আমরা কি করি, যোগ করি। তো এখন লিখবো যে মোট মূল্য, তো এখন লিখবো যে মোট তাকে মোট মূল্য, মোট বললে আমরা কি জানি, যে মোট মূল্য বললে আমরা যোগ করি। তো একটা ছিল কত, 250, 250 বেস স্টেপ, একটা হচ্ছে 229। অর্থাৎ প্রথমে আমরা দশমিকে যোগ করব, দশমিকে যোগ করে এটাকে কোথায় নিয়ে যাব, অক্টালে নিয়ে যাব। তো 229 আর 250, তো 229 যোগ করব 250, যদি আমরা যোগ করি হয় 479, 4479। এটা আছে কোথায় আছে, এটা দশমিকে আছে। এখন দশমিক কি বলছে আমাদেরকে, অক্টালে প্রকাশ করার জন্য বলছে। এই অক্টালে প্রকাশ করবো আমরা এখন। আমরা এখন কোথায় প্রকাশ করব, এই যে অক্টালে প্রকাশ করবো, অর্থাৎ এই যে আমরা একটা দশমিক মান পাইলাম, কি মান পাইছি, 479। এটা কি, এটা হচ্ছে দশমিক। তো এই দশমিকটাকে আমরা কোথায় নিব এখন, এই যে অক্টালে নিব, এই অক্টাল নিব, দশমিক থেকে অক্টালে নেওয়ার দিয়ে 479। তো আমরা কি দ্বারা ভাগ দিব,
অক্টাল, অক্টালের বেস কত 8, 8 দ্বারা যদি আমরা ভাগ দেই, ভাগ দিব 8, পাবো কত 59, 59। তারপর কত থাকবে, এই যে এখানে অবশ্য থাকে 0.879, তো পয়েন্ট পয়েন্ট এইট সেভেন 0.879 কে যদি আমরা 879 ছিল না 5 ছিল, আচ্ছা দিয়ে দেখি, তারপর গুণ দিব কত, গুণ দিব 8 দিয়ে, তো কত হবে, এটা মনে হয় 0.875 ছিল মনে হয়, আমি দিয়ে দেখি 0.875 ইন্টু 8, তো 7, ঠিক আছে, এটা ছিল এরকম। তো আবার কি করবো আমরা, 8 দিয়ে ভাগ দিব, আবার 59 কে কত দ্বারা ভাগ দিব, 8 দ্বারা, তো আমরা 59 কে আবার 8 দ্বারা ভাগ দেই, এই যে এইভাবে ভাগ দিতেই থাকবো। 59 ভাগ 8 কত পাইলাম, 7, কত পাইলাম এখানে 7, আর অবশ্য কত 0.375, 0.375 কে এখন আমরা 8 দিয়ে গুণ দিব, 0.375 ইন্টু 8 দিলে আমরা কত পাইবো, ওই যে 3 পাইলাম। কারণ পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা ভাগ দেই, আর দশমিক সংখ্যার ক্ষেত্রে আমরা কি দেই, বেজ দ্বারা গুণ দিই, বেজ দ্বারা ভাগ, বেজ দ্বারা গুণ। তো এখন আমার কত 7, তো 7কে আমি কি করব, আবার 8 দ্বারা ভাগ করব, 7, 7 ভাগ 8 দিলে কত পাইলাম, এই যে 0 পয়েন্ট। তো আবার যদি ভাগ দিই, এখানে জিরো জিরো চলে আসছে, তো আর দেওয়ার দরকার নাই, তো 0 পয়েন্ট কত, এই যে 0.875, তো 0.875 কে আমরা কত দ্বারা গুণ দিব, 8 দ্বারা গুণ দিব, গুণ 8 দিলে কত পাইলাম, 7 পাইলাম। এই যে এটার উত্তর হয়ে গেল। এখন আমরা কি করব, এই যে এখানে দিব হচ্ছে এম এস ডি, এখানে দিব এল এস ডি, অর্থাৎ এখান থেকে আমরা উপরে উঠবো। তো ওখান থেকে যদি আমরা এই যে 479, এটা ছিল দশমিকে, এটার অক্টাল মান কত হবে, এই যে 737, 7 এখান থেকে যাবে 7, প্রথমে কত হবে 73, তারপর 7, অর্থাৎ 737 অক্টালের মান। তো এটা ছিল আমাদের এই সম্পূর্ণ উত্তর, 3-এর, অর্থাৎ গ নম্বরের সম্পূর্ণ উত্তর। আশা করি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারতেছো। তারপর 4 নম্বরে কি বলা হয়েছে, এই যে গতে বলা হয়েছে যে যুগের মাধ্যমে কার বেগের মূল্য কত বেশি তা নির্ণয় করা সম্ভব, গাণিতিক বিশ্লেষণ করো। যুগের মাধ্যমে বিয়োগ, যে যুগের মাধ্যমে বললে আমরা কি জানি, দুইয়ের পরিপূরকের কথা বলা হয়েছে, ওকে। তো এখানে উদ্দীপকে কি বলা হয়েছিল, যে তারা দুজনেই এই যে একটা বাইনারি নাম্বার দিছে টাকা এবং বেশি টাকা দিয়ে আলাদা দুটি ব্যাগ ক্রয় করলো, অর্থাৎ একজনই কিনছে, বাইনারি সংখ্যায় বলা আছে তার ব্যাগের মূল্যটা, আর একজনের ব্যাগের মূল্যটা হেক্সাডেসিমালে বলা বলা আছে। তো এখন আমরা কি করব, হয় এটা তো বাইনারিতে দেওয়া আছে, এটা দুই ভাবে করা যেতে পারে। তো প্রথমে যদি, যেহেতু যেহেতু আচ্ছা আমরা প্রথমে বুঝি, বিষয়টা একটু বোঝার চেষ্টা করি, যে এখানে কত কত আছে। আমি সাপোজ এই যে এটা তো বাইনারিতে দেওয়াই আছে, ওকে, এটা তো বাইনারিতে দেওয়াই আছে, তো বাইনারিতে যেহেতু দেওয়া আছে আমার এটা কাজ করার দরকার নাই, কিন্তু বিসি যেটা আছে এটা তো অক্টালে দেওয়া আছে, তো অক্টালটাকে আমরা বাইনারিতে নেই। তো এই যে বি আর কি সি, তো আমরা জানি যে হেক্সাডেসিমালের ক্ষেত্রে এ সমান সমান 10, বি সমান সমান 11, এবং সি সমান সমান হচ্ছে 12। তো এই যে এটা এটা করব এখন, সি 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 সমান সমান কত, 12। তো আমরা জানি যে হেক্সাডেসিমালের কাজ করা হয় 4 বিট নিয়ে। তো 1, 2, 4, 8 হচ্ছে 4 বিট হলো। তো সি কত কত বারো হয়, এই যে যদি 8 আর 4 যোগ করি তো কত হয়, 8 কাজে লাগছে, 4 কাজে লাগছে, 2 লাগে নাই, 1 লাগে নাই, তাই যেগুলা কাজে লাগে এগুলার নিচে 1, আর যেগুলা কাজে লাগে না এগুলোর নিচে 0। তো এটাকে যদি আমরা কত করে লিখতে পারি, সি কে লিখতে পারি 1, 0, 0। তারপর বি বি সমান সমান কত, 11। তো 11 কত কত হয়, 8, 8, 8, 8 যদি, ঠিক আছে, 8 যদি যোগ করি তাহলে 8-এর সাথে 2 যোগ করলে 10, আর 1-এ 11, অর্থাৎ 4 কাজে লাগাই নাই, 4 এর নিচে 1 দিব। তো এটা কত হয়, 1, 0, 1, 1। তো আমরা পেয়ে গেলাম এই যে বিসি এর বাইনারি মান। এটা কিন্তু আমি বুঝাইতেছি, ওকে। তো বিসি এর বাইনারি মান, বিসি এর বাইনারি মান কত পাইলাম, 1, 0, 1, 1, তারপর আবার 1, 1, 0, 0। তো এখানে কয় বিট হইলো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে কয় বিট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখন আমরা এগুলা নিচে নিচে বসাবো, ওকে। প্রথমে এই যে স্নেহের বেগের মূল্য কত ছিল, স্নেহার বেগের মূল্য ছিল
110 110 110, তারপর 110, আবার হচ্ছে 110, তারপর হচ্ছে ডবল ওয়ান, তারপর হচ্ছে ডবল ওয়ান। তো এই যে বাইনারির ক্ষেত্রে অনেক সময় কি করা যায় না, এই যে বোঝা যায় না, আমরা অনেক সময় বুঝতে পারি না কোনটা বড় বা কোনটা ছোট। কারণ যদি আমরা পরিপূরক করবো আমরা কোনটার ছোট সংখ্যার, তো পরিপূরক করবো আমরা ছোট সংখ্যার, তাই আমাদেরকে অবশ্যই জানতে হবে দুইটার মধ্যে কোনটা ছোট। তো আমরা যদি দশমিকে নিয়ে যেতাম তাহলে আমাদের জন্য সুবিধা হতো, কারণ আমরা তো দশমিক পদ্ধতিতে গণনা করে অভ্যস্ত। ঠিক আছে? তো দশমিক পদ্ধতিতে যদি আমরা গণনা করতাম, সাপোজ স্নেহার ব্যাগের মূল্য কত, স্নেহার ব্যাগের মূল্য ছিল 1 1 0 1 1 0, তারপর হচ্ছে 1 1। তো আমরা জানি যে আমরা এখানে এই যে ম্যাজিক স্কেলটা বসাই, প্রথমে কত 1, তারপর কত 2, তারপর কত 4, তারপর 8, তারপর কত 16, তারপর হচ্ছে 32, তারপর হচ্ছে 64, তারপর হচ্ছে 128। অর্থাৎ কত 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 কাজে লাগছে এখানে, কত কত কাজে লাগছে আমরা একটু দেখি। এই যে কাজে লাগছে 100, 128, 64, তারপর 16, তারপর 8, তারপর হচ্ছে 4 এবং 1। তো এগুলো যদি আমরা যোগ করি কত হয় দেখি। আমি দশমিকেরটা বলতেছি আর কি, দশমিকেরটা বলতেছি। তো কত কত কাজে লাগছে আমার, 128 যোগ 64 যোগ 32 যোগ, তারপর 32-এর পর কত লাগছে, 16 লাগছে, 8ও লাগছিল। তো যোগ 16 যোগ 8 যোগ 2 কাজে লাগছে আর 1ও লাগছে। তো 2 যোগ 1, তো এটা কত হইলো 251। কত হইলো এটা 200, 200। এটা ভুল করছি কি না দেখি তো। 110 110 110 110 ডবল ওয়ান, ওকে। তারপর হচ্ছে এই যে প্রথমে কত দিলাম, 1 2 4 8 60 32, তারপর 64 180। তো কত কাজে লাগছে আমার, আবার যদি যোগ করি আহ, তো কত কাজে লাগছে যে 128, 128 যোগ 64, 64 যোগ, তারপর কত কাজে লাগছে 16 8 যোগ 16 যোগ 8 যোগ 2 যোগ 1, তো কত হইলো 219। তো এটা কত হইলো, এই যে এই যে এই বইয়ের মূল্য দশমিকে, স্নেহের বইয়ের মূল্য দশমিকে পাইলাম কত, 219, দশমিকে 219 পাইলাম। এখন অর্চির ব্যাগের মূল্যটা যদি আমরা নির্ণয় করি, অর্চির ব্যাগের মূল্য ছিল এই যে, অর্চির ব্যাগের মূল্য ছিল এই যে এটা নিচে যদি আমরা বসাই, এই যে ম্যাজিক স্কেল অনুযায়ী, আচ্ছা আমি এখানে আবার লিখি যে 110, অর্চির ব্যাগের মূল্য কত ছিল, 110 না সরি, 10 1011 10, আচ্ছা নতুন করে আবার লিখি, কি ছিল যে 10111100। তো আমরা যদি বসাই ম্যাজিক স্কেল 1 2 4 8, তারপর হচ্ছে 16, তারপর এটা হচ্ছে 32, তারপর এটা হচ্ছে 64, এটা হচ্ছে 128। তো কত কত কাজে লাগছে আমার এখানে, এই যে কত কত কাজে লাগছে, কাজে লাগছে হচ্ছে এই যে এটা কাজে লাগছে, এই 32 কাজে লাগছে, 16 কাজে লাগছে, 8 কাজে লাগছে, 4 কাজে লাগছে। তো এইগুলো আমরা যোগ করে দিই কত হয়। তো কত কত প্রথমে কত লাগছে, এই 128, কত 128 যোগ 32, 32 যোগ 16 যোগ 8 যোগ 4, আর তো কিছু কাজে লাগে না। তো এটা হইলো কত, 188। এই যে এটা কত হইলো, 188। এখন কিন্তু আমরা ইজিলি বুঝতে পারতেছি যে কোনটা বড় এবং কোনটা ছোট। তো এখানে ছোট কোনটা, এই যে অর্চির ব্যাগের মূল্য, অর্চির ব্যাগের মূল্য ছোট। অর্থাৎ অর্চির ব্যাগের মূল্যের আমাদের কি করতে হবে, 2 এর পরিপূরক করতে হবে। যদি আমরা বাইনারিতে না বুঝি কোনটা বড় কোনটা ছোট, তখন আমরা এভাবে দশমিক ভাবে বের করে নিবো। আর এটা তো ক্যালকুলেটর দিয়ে অনেক সহজ, আমি তো ম্যাজিক স্কেল দেখাইছি, তোমরা ক্যালকুলেটর দিয়ে বের করে নিবা যে কোনটা বড় কোনটা ছোট। এগুলো আমি এখন বোঝানোর জন্য এগুলা বলছিলাম। এগুলো আমি এখন কি করবো, এগুলো সবগুলো কি করি, মুছে ফেলি।
এগুলা মুছে ফেলি। এখন যদি আমরা এই যে দশমিক, এই যে বাইনারিতে যদি আমরা বুঝতে পাই, বাইনারিতে বুঝবো কিভাবে কোনটা বড় কোনটা ছোট। এই যে এখানে, ওই যে এখানে আছে কত, 0, এখানে আছে 1, এখানে আছে 0, এখানে আছে 1। অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এই যে এইটা, এখন পর্যন্ত 0 যেহেতু এখানে, এখানে 1, তার মানে এটা বড় এখন। এই যে একক, একক, দশক, শতক। তো আমরা যদি চিন্তা করি যে এদিক দিয়ে যদি চিন্তা করি, যেহেতু দুইটাই 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট, তো এখানে 1 আছে, এখানে 1 আছে, বুঝা যাইতেছে না কোনটা বড় কোনটা ছোট। এখানে 0 আছে, এখানে 1 আছে, তো এখন আবার বুঝা যাইতেছে যে কোনটা বড় হবে। এই যে এখন আবার বুঝে যেতেছে এখানে কত আছে, 1 আছে, তো কোনটা বড়, এখানে 0, তো 0 আর এখানে আছে 1, তো অবশ্যই বড় কোনটা, এটা। তো ছোট কোনটা, এটা। তো ছোট 1 0 1, এই যে 1 0 1 1 1 0, এটা কার, এটা ছিল অর্চির। বাইনারিতে কিভাবে বুঝবা, এই যে 1, প্রথমে আমি কারটা লিখবো, স্নেহারটা লিখবো 1 1 0, তারপর 1 1 0 1 1, এটা ছিল অর্চির, এটা ছিল অর্চির। আর আমরা এই যে 1 1 0, সরি এটা ছিল স্নেহার। 1 1 0 1 1 0 1 1, এটা ছিল স্নেহার। আর অর্চিটা তো আমরা এখানে পাইছিলাম কত, এই যে 1 0 1 1 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 0 0। তো এখানে এই যে একক স্থানীয়, এককের ক্ষেত্রে এটা আর এটা সমান, বুঝা যেতেছিল কোনটা বড় কোনটা ছোট। কিন্তু দশক স্থানীয়, দশকে এসেই যদি আমরা আর কি বাম দিক থেকে চিন্তা করি, তখন এখানে 1 এখানে 1, বুঝা যেতেছিল কোনটা বড় কোনটা ছোট। এখন যদি আমরা এদিকে আসি, তখন এখানে 1 এখানে 0, তখন কিন্তু আর বুঝা যাইতেছে যে তার মানে এইটাই বড় হবে। অর্থাৎ এই যে স্নেহারটাই কি, স্নেহার ব্যাগের মূল্যটাই কি হবে, বেশি হবে, অর্চিটটা ছোট হবে। তো আমরা কি করব, ছোট সংখ্যার কি করব, 2 এর পরিপূরক করব। অর্থাৎ অর্চির ব্যাগের মূল্য, যে বিসি যেটা দেওয়া, এইটার কি করব, 2 এর পরিপূরক করব। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বিষয়টা। এটা কিন্তু কোনো অঙ্কের পার্ট ছিল না, কিন্তু এই কনসেপ্টটা তোমাদের সবার ক্লিয়ার থাকা উচিত। অনেকগুলি। ওকে, তো এখন আমরা এই যে এখন যেগুলো দেখাবো, এগুলো হচ্ছে অঙ্কের মূল পাঠ। তো আশা করি তোমরা সবগুলা জিনিস বুঝে গেছো। তো এখানে আমরা লিখতে পারি যে এই যে যদি আমি এটাকে ইয়াতে নেই, এই যে যদি আমি এটাকে কত পাইলাম, আমরা একটু আগে যে করছিলাম কত পাইছি, এটা পাইছি কত, বিসি, বি সি কত পাইলাম জানি, বিসির মান কত পাইছিলাম, বিসির মান 1 0 1 1, নিজে 1 1 0 1 1, তারপর হচ্ছে 1 1 0 0, এটা পাইছিলাম বাইনারিতে। তো যুগের মাধ্যমে কার ব্যাগের মূল্য বেশি তা বের করার জন্য দুইয়ের পরিপূরক পদ্ধতি ব্যবহার করতে পারবো। তো একজনেরটা পাইছিলাম আমরা কত, এই যে একজনেরটা পাইছিলাম 219, আর একজনেরটা পাইছিলাম 188। তো আমরা যদি দুইটা বিয়োগ করি, এই যে 188 বিয়োগ 219 যদি বিয়োগ দেই, অর্থাৎ 31, এটা হবে 31। ওকে, তো কার ব্যাগের মূল্য বেশি হবে, অবশ্যই স্নেহার ব্যাগের মূল্য বেশি হবে। কত বেশি হবে, এই যে 31 টাকা বেশি হবে। আমরা এটা করে দেখবো। তো প্রথমে আমরা কি করবো, যুগের মাধ্যমে বিয়োগ, তো লিখতে পারি আমরা যে অর্চির দাম বা অর্চির ব্যাগের মূল্য, এগুলা লিখতে পারি। অথবা আমরা এখন কি করব, যে যেহেতু এখানে কত বিট দেওয়া, কত বিট হয়ে গেছে, 1 2 3 4 5, সবগুলো 8 বিট, এটাও 8 বিট, এটাও 8 বিট। তো এখন আমরা কি করব, 8 বিটে যদি হয়ে যায়, তখন আমরা কি করব, 16 বিটে নিব। তো এখন লিখবো যে আর আর কার আমরা 2 এর পরিপূরক করব, অর্চির ব্যাগের মূল্যের 2 এর পরিপূরক। তো আমরা প্রথমেই লিখবো যে ওই যে 16 বিট অর্চির ব্যাগের মূল্য, অর্চি ব্যাগের অর্চির ব্যাগের মূল্য কত বিটে লিখবো, এই যে 16 বিটে এখানে আমরা লিখে দিব। আমরা অর্চির ব্যাগের মূল্য কত ছিল, এই যে 1 0 1 1, তারপর আবার 1 1 0 0। তো এখানে আমরা কত, 16 বিট ছিল, সরি 8 বিট ছিল, এটাকে আমরা 16 বিট করে দিব। এখানে লিখবো যে আমরা 16 বিট। তো 16 বিট করার জন্য এখানে আর কয়টা শূন্য দিতে হবে, 8টা শূন্য দিতে হবে। 16 বিট করার জন্য এখানে কয়টা শূন্য দিতে হবে, 8টা শূন্য দিতে হবে। তো আমরা আরো 8টা শূন্য দিয়ে দিই, 1 2 3 4 5 6 7 8, এই যে 16 বিট হয়ে গেল।
এখন 16 বিট করার পর আমরা কি করি, এই যে একের পরিপূরক করব। একের পরিপূরক করার নিয়ম কি, এটাকে যদি আমরা উল্টাই দিই, যদি জিরো গুলাকে 1 করে দিই, 1 গুলাকে 0 করে দিই, তাহলে এটা হয়ে যাবে একের পরিপূরক। তো আমরা একের পরিপূরক করি, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে কত 1, এখন হয়ে যাবে 4টা 0 হয়ে যাবে, 0 0 0 0, তারপর এটা হয়ে যাবে 1, এটা হয়ে যাবে 0। এখন বাকি কয়টা, 8টা কত হবে, 1 হবে। 1 2 3 4 5 6 7 8। তো এটা আমরা কি করলাম, এখানে এই যে সাইড দিয়ে লিখে দিতে পারো, এটা হচ্ছে একের পরিপূরক, একের পরিপূরক, একের পরিপূরক লিখে দিবা। তো একের পরিপূরকের সাথে যদি আমরা 1 যোগ করি, তখন আমরা কি পাই, 2 এর পরিপূরক পাই। একের পরিপূরকের সাথে আমরা 1 যোগ করলে কি পাই, 2 এর পরিপূরক পাই। তো 1 এর সাথে যদি 1 যোগ করি, তখন আমরা পাই 1 0, লিখে 0, কিন্তু ক্যারি থাকে 1। তো 1 এ হলে কত হবে, 1 0, লিখে 0, ক্যারি থাকে 1, তারপর এখানে 0 আর ক্যারি 1, তো এটা বসাই দিলাম 1। আর বাকিগুলা তো সেম, এই যে 3 বিট শেষ, অর্থাৎ এখান থেকে বাকি যেগুলো আসলো সব কি একইভাবে বসে যাবে। তো প্রথমে কি, এই যে 0, 3টা 0, কয়টা 0, এই যে 3টা 0, 1 2 3, তারপর হচ্ছে 1, তারপর হচ্ছে আবার 0, এই যে এই 1 হচ্ছে এইটা 0, তারপর কয়টা 1, 1 2 3 4 5 6 7 8, 8টা 1, 1 2 3 4 5 6 7 8। তো এটা কি, এই যে সর্বশেষ অঙ্ক এটা কত হইলো, সর্বশেষ অঙ্ক হইলো কত, এই 0। তো 0 থাকা মানে কি, আমরা জানি যে 0 থাকা মানে এটা একটা কি, নেগেটিভ সংখ্যা, এটা একটা কি, নেগেটিভ সংখ্যা। তো আমার কত বিট হইলো এটা, যদি আমরা দেখি একটু, যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, 16 বিটি আছে। তো এটা হচ্ছে কি, যে অর্চির বেগের, এই যে আমরা 2 এর পরিপূরক করলাম। এখন আমরা কি করব, এই অঙ্কের ক্ষেত্রে সর্বশেষে গিয়ে আমরা কি করি, যোগ করি। সর্বশেষ আমরা গিয়ে কি করি, যোগ করি। তো এবার আমরা কি করব, কারটা যোগ করব, এই যে স্নেহার বেগের মূল্য, স্নেহার, এখন আমরা যোগ করে দিব, যে স্নেহার ব্যাগের মূল্য। তো স্নেহার ব্যাগের মূল্য কত ছিল, 1 1 1 0 1 1 0। স্নেহার ব্যাগের মূল্য ছিল, যদি আমরা এদিক থেকে লিখি 1 1 0, এই যে 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 1 0, তারপর আবার 1 1 0, তারপর হচ্ছে 1 1, তারপর হচ্ছে 1 1। এটা ছিল 8 বিটে। এই যে এটা ছিল কত বিটে, 8 বিটে। কেন আমাদের কত করতে হবে, 16 বিট করতে হবে। 8 বিট থাকলে আমরা কত বিট করব, 16 বিট। 16 বিট করার জন্য কয়টা শূন্য দিব, আরো 8টা শূন্য দিব। 1 2 3 4 5 6 7 8। এখন এই দুইটা কি করে দিব, এই দুইটা যোগ করে দিব। এই দুইটা কি করে দিব, এই যে দুইটা কি করে দিব, একটু যোগ করে দিব। তো এখন যদি আমরা যোগ করি, তো এখন যদি আমরা যোগ করি কি হবে, 0-র সাথে যদি আমরা 1 যোগ করি, তো এটা হবে 1। 0-র সাথে যদি আমরা এটা যোগ করি, তখন হবে 1। আবার যদি 0-র সাথে যদি 1 যোগ করি, হবে 1। তারপর যদি আমরা 0-র সাথে 1 যোগ করি, হবে 1। তারপর যদি আবার 0-র সাথে 1 যোগ করি, হবে 1। 0-র সাথে যদি আমরা 0 যোগ করি, তখন হবে 0। অর্থাৎ কয় বিট গেল, 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 বিট গেল। এখন যদি আমরা 1 এর সাথে 1 যোগ করি, এই যে 1 এর সাথে 1 যোগ করি, তখন হবে 1 0, দেখবো 0 কেটে থাকবে 1, তারপর এই কেড়ে, তো আবার থাকবে 1 এ 1 এ 1 এ 1, 1 এ 1 0, তো এখানে লিখবো আমরা 0 কেটে থাকবে 1, তারপর আবার এই যে 1 এ 1 এ 1 0 আমরা লিখবো হচ্ছে কত, 0 কেটে থাকবে 1, আবার কি 1 এ 1 এ 1 0 কেটে থাকবে 1, আবার কি এই এখন থেকে কয়টা এই যে 1 2 3 4 5, তো কয়টা হইলো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16
আর সর্বশেষ যে ওয়ানটা এটা বসাই দিব। তো এখানে এই যে আমার কত বিট হইলো এখান, এই যেভাবে যোগ করতে করতে আমার কত বিট হয়ে গেছে এখানে, এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। তো 17 বিট হয়ে গেছে। তো কিন্তু আমি তো 16 বিটে রাখছিলাম, 16 বিটে রাখছিলাম। তো এই যে এটার নাম হচ্ছে কি, নাম হচ্ছে ক্যারি বিট। এটার নাম কি? ক্যারি বিট। ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। এটার নাম কি? ক্যারি বিট। এটার নাম কি? ক্যারি বিট। এখন ক্যারি বিট কি করা হয় না? গণনা করা হয় না। আর এই যে এখানে এটার নাম হচ্ছে এটার নাম হচ্ছে চিহ্ন বিট। এই যে এটার নাম হচ্ছে চিহ্ন বিট। তো চিহ্ন বিট আবার কি আছে? জিরো। জিরো থাকা মানে কি? এটা একটা পজিটিভ সংখ্যা। আর এই যে ওয়ানের এদিকে এই যে একটা শূন্য দুইটা, এই যে শূন্য বামের শূন্যগুলা তো গণনা করা হয় না। সাপোজ আমি 1 0 0 0 5 লিখলাম, এটার মান কত? 5, কারণ এই শূন্যগুলা গণনা করা হয় না। তো আমার মান কত হবে? এই যে 1 2 3 4 5টা ওয়ান, মান কত হবে? 5টা ওয়ান। তো আমরা এখন লিখতে পারি যে কি লিখতে পারি যে লিখতে পারি যে স্নেহার ব্যাগের মূল্য অর্চির ব্যাগের মূল্যের চেয়ে বেশি। লিখতে পারি অতএব অতএব লিখবো কি? স্নেহার ব্যাগের মূল্য, স্নেহার ব্যাগের স্নেহার ব্যাগের স্নেহার ব্যাগের মূল্য স্নেহার ব্যাগের মূল্য অর্চির ব্যাগের মূল্যের চেয়ে বেশি। অর্চির অর্চির ব্যাগের মূল্যের মূল্যের চেয়ে বেশি। এখন কত বেশি? কত বেশি? এই যে 1 1 1 1 1, 5টা ওয়ান আর 2। তো বা কত? এই যে আমরা যদি এটাকে আবার 1 1 1 1 5টা ওয়ান দেই, তো যদি আবার এই যে ম্যাজিক স্কেল দেই 1 2 4 8, তারপর হচ্ছে 32, তো সবগুলা কাজে লাগতেছে। সরি 16, এটা এখানে কত হবে? 16। এই 16, তো এই 16 আর 8 যোগ করলে কত হয়? 24। 24 আর এই 16 আর 8 যোগ করলে 24। 24 আর 4 কত হয়? 16 আর 8 যোগ করলে 24। 24 আহ 4 যোগ করলে 8 আর 8 10, 30। 30 আর 1 31, 31 বাইস 10, অর্থাৎ 31 বেশি। কত বেশি? 31 বেশি। এটা কিন্তু আমরা প্রথমেই পাইছিলাম। এই যে 31 বেশি, এই যে কত পাইছিলাম? এই যে 31 বেশি পাইছিলাম। তো আপনার অঙ্কটা সুন্দরভাবে মিলে গেল। তো আশা করি তোমরা ভিডিওটা অনেক এনজয় করেছো, যদি একটু লম্বা হয়ে গেছে, কিন্তু এখানে অনেক টপিকস আমি আলোচনা করেছি। প্রশ্ন 6, এখানে দুইটা দৃশ্যকল্প, একটা দৃশ্যকল্প 1 এবং এখানে আছে আরেকটা দৃশ্যকল্প 2। তো দৃশ্যকল্প 1-এ একটা টেবিল দেওয়া আছে, এই যে একটা টেবিল। তো টেবিলটা আমরা বিশ্লেষণ করব। আর দৃশ্যকল্প 2-এ আরেকটা উদ্দীপক দেওয়া আছে, এটা আমরা পড়ব। তো এখানে কি দেওয়া আছে? এই যে এটা টেবিলটা, যদি দৃশ্যকল্প 1-এর টেবিলে, এটা হচ্ছে একটা টেবিলের ক্যাপশন। এটাকে আমরা কি বলতে পারি? এটা হচ্ছে টেবিলের ক্যাপশন। ওকে। আর এটা হচ্ছে তো টেবিলের, এই যে টেবিলটা ছিল কিন্তু মূলত এইরকম। ওকে। তো এটা এই যে এখানে একটা রো, এখানে একটা রো, দুইটা রো কে একসাথে করছে। তো এখানে কি হবে? এখানে হবে কি? রো স্প্যান। তো রো স্প্যান, দুই বা ততোধিক কলামকে যখন আমরা একসাথে করি তখন আমরা কল স্প্যান দেই। ঠিক একইভাবে যখন দুই বা একাধিক রো কে আমরা একসাথে করি তখন আমরা রো স্প্যান দিই। তো রো স্প্যান এখানে কত হবে ভ্যালু? এই যে টেবিলটার ভ্যালু হবে 2। আর এই যে টেবিলটা ছিল কিন্তু এটা ছিল এইরকম, তো এখানে এইরকম হয়েছে টেবিলটা কিন্তু। তো এখানে কি হবে? এখানে হবে কল স্প্যান। এখানে কি হবে? এখানে হবে কল স্প্যান 2। এখানে কত হবে? কল স্প্যান, এটার কল এসপি কল স্প্যান, কল স্প্যানের ভ্যালু কত হবে? এই যে 2। তারপর এই তো এটা হচ্ছে একটা কি, এটা হচ্ছে এটা তো একটা এই সম্পূর্ণটা একটা র, এটা হচ্ছে একটা র। তারপর এই যে এটা দ্বিতীয় র। তারপর হচ্ছে এগুলো এক একটা র, টিআর। এখানে টিআর, তো টিআর কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা টিআর। চারটা টিআর মধ্যে এই যে এগুলো হচ্ছে একটা টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো হচ্ছে টিডি, এগুলো টিডি টিডি টিডি। তো এখন আমরা এই টেবিলটার বুঝলাম। ওকে। তো টেবিলটার একটু মুছে দেই। ওকে। তো এখন আমরা যদি উদ্দীপক দৃশ্যকল্প 2 পড়ি, দৃশ্যকল্প 2 কি বলছে? আইসিটি শিক্ষক তার কলেজের জন্য 2 ধরনের ওয়েবসাইট ডিজাইন করলেন। তো ওয়েবসাইট 2 ধরনের। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। হোম পেজ থেকে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে সরাসরি যাওয়া যায় না। তবে দ্বিতীয়টিতে
যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। তো অবশ্যই বলবে যে কোনটা কোন পেজ এবং কোনটা ভালো বা মন্দ এরকম একটা বলতে পারে। তো প্রথম প্রশ্ন যদি আমরা দেখি, এই যে স্টাইল অ্যাট্রিবিউট কি, স্টাইল অ্যাট্রিবিউট কি, অ্যাট্রিবিউট অবশ্যই ওপেনিং ট্যাগের ভিতরে লেখা হয়। এটা দিয়ে আমরা কোনো HTML এর প্যারাগ্রাফ বা স্টাইলের কালার, ফন্ট পরিবর্তন, তারপর হচ্ছে বড় ছোট করে আমরা স্টাইল অ্যাট্রিবিউট ব্যবহার করি। তো এখন কি বলছে এটা দেখি। HTML ট্যাগের ভেতরে ইনলাইন ভাবে CSS, যে ক্যাসকেডিং স্টাইল শীট, CSS এর ফুল মিনিং কি, ক্যাসকেডিং স্টাইল শীট ব্যবহার করে ওই ট্যাগের উপাদানটির রূপ বা চেহারা নির্ধারণ করাকে স্টাইল অ্যাট্রিবিউট বলে। আমি একটা প্র্যাকটিক্যাল দেখাই। সাপোজ মনে করো আমি এই যে একটা ক্রোম মজিলা ফায়ারফক্সে একটা ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে এখন আমি লিখবো যে কি লিখি, যে রান HTML ইন অনলাইন, রান HTML ইন অনলাইন। ওকে, এই যে এটা লিখলাম। তারপর হচ্ছে এই যে programming.com এ গেলাম। তারপর এই যে আমি এখানে এখানে অনেকগুলা ইয়ে আছে, আমি সবগুলাই কেটে দেই। এই যে আমি একটা হেডিং রাখলাম, এই যে H1 রাখলাম। এখন H1 ওপেনিং ট্যাগের ভিতরে স্টাইল অ্যাট্রিবিউট আমরা সবসময় কি লিখি, ওপেনিং ট্যাগের ভিতরে এখানে কি দিব, ওপেনিং ট্যাগের ভিতরে গেলাম। তারপরে এই যে স্টাইল, এই যে এটা হচ্ছে স্টাইল অ্যাট্রিবিউট। তারপর আমি সাপোজ মনে করো এই যে রাইট, এই টেক্সটটা আমি পরিবর্তন, টেক্সটের কালার, এই যে এখন এই কালারটা আমি পরিবর্তন করতে চাইতেছি। তো আমি এখানে পরিবর্তন করতে পারবো চাইলে। তো আমি কি দিব, কালার, কালার আমি গ্রিন দিয়ে দিই। গ্রিন দিয়ে দিলে এই যে কালার এখন গ্রিন হয়ে যায়। এখন আমি চাইলে কি করতে পারবো, অবশ্যই এটা ফন্ট কি করতে পারবো, বড় করতে পারবো, ছোট করতে। আমি কি দিয়ে দিই, ফন্ট সাইজ দিয়ে দিই, একটু ছোট করে দিই, দেখি কি দেখায়। ওকে, ফন্ট সাইজ এখানে চাইলে আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো। তো এটা হচ্ছে স্টাইল ট্যাগ। ওকে, তো আমরা এখন দেখি পরের প্রশ্ন কি বলছে, স্টাইল অ্যাট্রিবিউট। তো পরের প্রশ্ন বলছে যে ওয়েব ওয়েব ডিজাইনে এ ট্যাগের গঠন ও গুরুত্ব লেখো। এই যে এ ট্যাগ, এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এ ট্যাগ কি করে, বিভিন্ন লিঙ্ক অ্যাড করার জন্য আমরা এ ট্যাগটা ব্যবহার করি। তো লিঙ্কে ক্লিক করে আমরা বিভিন্ন জায়গায় যেতে পারি। তো এটা আমাদের কি করে, সময় সেভ করে, সাথে সাথে আমাদের এই যে ইউজার এক্সপিরিয়েন্সটা কি করে বৃদ্ধি করে। তো এখানে কি বলছে একটু আমরা যদি লক্ষ্য করি, এই যে 2, হাইপারলিংক নির্ধারণ করতে এ ট্যাগ ব্যবহৃত হয়। হাইপারলিংক নির্ধারণ করতে এ ট্যাগ ব্যবহৃত হয়। প্রতিটি স্বতন্ত্র ফাইলের সাথে হোম পেজের সংযোগকে লিংক বা হাইপারলিংক বলে। হাইপারলিংক ব্যবহারের মাধ্যমে একাধিক বা পৃথক সার্ভারে অবস্থিত বিভিন্ন ওয়েবসাইটের সাথে সংযুক্ত হওয়া যায়। এই যে আমরা লিংক যুক্ত করি, মনে করি তো আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে ঢুকলে আমরা যদি বিভিন্ন ফেসবুকে প্রবেশ করতে চাই, তাহলে ফেসবুকে ক্লিক করলে আমরা তাদের ফেসবুকে চলে যাই। তো এরকম ভাবে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করলে আমরা বিভিন্ন ওয়েবসাইটে যাই। এটাই হচ্ছে কিসের কাজ, এই যে লিঙ্কের কাজ বা এটেগের কাজ। এছাড়াও একই ওয়েবসাইটের বিভিন্ন ওয়েব পেজে একে অপরের সাথে সংযুক্ত করা যায়। হাইপারলিংকের মাধ্যমে সম্পর্কিত তথ্য দ্রুত প্রদর্শন করা যায়, ফলে ব্রাউজারকারীর সময় বাঁচে। এটা হচ্ছে এটেগের গুরুত্ব বা গঠন। তো তোমরা চাইলে এটা এই যে কিভাবে লেখে এটা চাইলে এখানে দিতে পারো। এই যে এ, তারপর হচ্ছে href, এই যে এটা হচ্ছে বাধ্যতামূলক একটা ভ্যালু। তারপর এখানে www.com দিয়ে দিবা এইটা। তারপর হচ্ছে এই যে এখানে লিখে দিবা, সাপোজ মনে করো ফেসবুক। এখন কেউ যদি এখানে ক্লিক করে তখন কোথায় চলে যাবে, এখানে ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিবা, ফেসবুক। তো তারপর কি করবা, এই যে ক্লোজ করবা, শেষ। এইভাবে আর কি লেখা হয়। তারপর 3 নম্বর প্রশ্ন কি বলছে, 3 নম্বর প্রশ্ন বলছে এই যে দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য HTML কোড লিখো। দৃশ্যকল্প 1 প্রদর্শনের জন্য HTML কোড। তো HTML টেবিলটা তো আমি প্রথমে ব্যাখ্যা করছি, তো এখন আমি আর ব্যাখ্যা না করি। ওকে, এখন আমি সরাসরি প্র্যাকটিক্যালি চলে যাই। তো আমি একটা এখানে আমার কোড লিখি। তো কোড লেখার জন্য আমি কি করব, আমি এই যে তোমাদের যতটুকু প্রয়োজন এতটুকু রাখবো। এখান থেকে এখানে অনেক অতিরিক্ত তথ্য দেওয়া আছে। এই যে ডক টাইপটা অবশ্যই তোমরা দিবা, কারণ এটা HTML5 এর লেটেস্ট ভার্সন বোঝানোর জন্য। এই যে ল্যাঙ্গুয়েজ দেওয়ার দরকার নাই। তারপর HTML এর রুট, হেড ট্যাগ এর ভিতরে শুধু টাইটেলটা রাখবা। টাইটেলটা আমি দিয়ে দিই যে কুমিল্লা বোর্ড HTML, কুমিল্লা বোর্ড HTML। ওকে, তো টাইটেল দিয়ে দিলাম, এইটা হচ্ছে। তারপর এটা আমি ক্লোজ করে দেই, এগুলা দরকার নাই, এই যে এগুলারও দরকার নাই। আর এই তো একটা বেসিক স্ট্রাকচার, একদম বেসিক স্ট্রাকচার তোমরা যেভাবে বইয়ে বা খাতায় লিখো। তো প্রথমে আমি কি দিব, টেবিল নেওয়ার জন্য প্রথমে একটা টেবিল নামের একটা অ্যাট্রিবিউট দিব।
টেবিল ওপেনিং, তারপর কি করব, টেবিলটা ক্লোজ করে দিব। আমি যেহেতু কম্পিউটার করছি তাই সাথে সাথে ক্লোজ করে দিতেছি আমার সুবিধার্থে। তোমরা খাতায় লেখার সময় তো এরকম করতে পারবা না, অবশ্যই নরমালি করবা। তারপর কি দিব, টেবিলের মধ্যে একটা ক্যাপশন ছিল, তো ক্যাপশনটা দিয়ে দিব। ক্যাপশন নামে একটা ট্যাগ আছে, ক্যাপশন। ক্যাপশনে কি দিব, কি ছিল এখানে, টেস্ট এক্সাম রেজাল্ট না কি ছিল, একটু দেখে নিই। টেস্ট এক্সাম রেজাল্ট, ওকে। ক্যাপশন কি হবে, টি টেস্ট এক্সাম রেজাল্ট, ওকে। তারপর হচ্ছে ক্লোজিং ক্যাপশন করে দিলাম। তারপর হচ্ছে টিআর, কয়টা টিআর আমরা বলছিলাম যে কয়টা টিআর নিব, টিআর নিব কয়টা এখানে, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, চারটা টিআর নিব, ওকে। তো চারটা টিআর নেই প্রথমে, এই যে টিআর একটা, তারপর হচ্ছে ক্লোজিং টিআর, টিআর আমরা কয়টা নিব, চারটা। তো এখন কি করি, এটাকে কপি করে দিই, কন্ট্রোল সি, তারপর হচ্ছে কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কয়টা নিলাম। আচ্ছা, প্রথম অবস্থার কি ছিল আমার, এই যে এই প্রথম টিআরে কি ছিল, দুইটা টিডি ছিল, কয়টা, দুইটা, একটা ছিল আইডি, একটা হচ্ছে আইসিটি মার্ক। তো প্রথম টি আমি কি দিব, এই যে টিডি দিব, টিডি, প্রথমটা ছিল আইডি, আইডি, তারপর হচ্ছে, তারপর কি দিব, ক্লোজিং, ক্লোজিং টিডি, তারপর কি দ্বিতীয়টা ছিল যে আইসিটি মার্ক না কি ছিল, কি জানি ছিল, ভুলে যাই আইসিটি মার্কস, ওকে। আইসিটি মার্কস, আইসিটি, 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 MARKS মার্কস, তারপর হচ্ছে এই যে ক্লোজিং টিডি, ওকে। ক্লোজিং করে দিলাম। তারপর এটার কাজ শেষ। এখন দ্বিতীয়তে কি ছিল, দ্বিতীয়তে টিডি ছিল কয়টা, এই যে এখানে টিডি ছিল দুইটা, একটা হচ্ছে সিকিউ, একটা হচ্ছে এমসিকিউ। একটা হচ্ছে এই যে টিডি দিয়ে দিব সিকিউ, ক্লোজিং সিকিউ দিলাম। তারপর কি দিব, ক্লোজিং, ক্লোজিং টিডি, ক্লোজিং টিডি, তারপর দিব যে আবার টিডি, তারপর হচ্ছে সিকিউ, এখন কি এই যে এমসিকিউ, তারপর হচ্ছে ক্লোজিং, ক্লোজিং টিডি, ওকে। তারপর ছিল যে দুইটা নাম্বার, রোল নাম্বার কত, এখন ছিল কিন্তু টিডি কিন্তু তিনটা, A901, তারপর হচ্ছে মার্কস, তারপর 902। তো এটা দিয়ে দিয়ে এখন এখন টিডি হবে কয়টা, এই যে এখানে টিডি হবে তিনটা। তো প্রথম টিডিতে কি, টিডি, তারপর হচ্ছে A901, প্রথম টিডিটা হচ্ছে কি আইডি, ক্লোজিং টিডি। দ্বিতীয় টিডিতে কি হবে, দ্বিতীয়টি হবে সিকিউ, সিকিউতে সিকিউ এর মার্ক হবে এখানে, আর এই যে ক্লোজিং টিডি। আর তৃতীয় টিডিতে হবে কি, এই যে এমসিকিউ এর মার্ক, তো ক্লোজিং টিডি। তো এখন আমি মার্কটা একটু দেখে নেই, মার্ক কত, সিকিউ এমসিকিউ, প্রথমটা ছিল 40, তারপর হচ্ছে 22, 40, তো এটা হচ্ছে 40 আর 40 আর কত, এখানে দিব 22, 40 আর 22, আর এই যে শেষ, এই যে এখানে মনে হয় একটা বেশি নিয়ে নিছি, এটা কেটে দেই। তো এটা আমি কপি করে ফেলি, কপি করলে আমার জন্য সুবিধা হবে, ওকে। কপি করলাম। তারপর হচ্ছে এখন 902, আর এটার মার্কস কত, 36 এবং 19, 36, 36, 36 এবং কত, 19। এখন আমার কিন্তু কিছুই হয় নাই, এই যে এই টেবিলটা, এই 19 কোথায়, টেবিলটা যেরকম, আমার কিন্তু টেবিলের শেড আসে না, এই যে এখানে টেবিলটা যেরকম এরকম শেড আসে নাই। তার জন্য এরকম শেড আনার জন্য আমাকে প্রথমে কি করতে হবে, এই যে টেবিলে যেতে হবে, টেবিলে গিয়ে বর্ডার কি দিব, বর্ডার, বর্ডার দিব 1, ওকে। বর্ডার 1 দিলাম, এই যে একটু টেবিলের ভাইব আসছে। তারপর কি দিব, তারপর দিব সেল, এসপি, সেল, এসপিএস, সেল স্পেসিং দিব কি, সেল স্পেসিং দিব 0। এই যে সম্পূর্ণ একটা টেবিল চলে আসছে। এখন আমার কি র স্প্যান এবং কল স্প্যানের ফাংশনটা রয়েছে, ওকে। র স্প্যান এবং কল স্প্যানের কাজটা রয়ে গেছে। তো আমি এখানে কি দেবো, আইডিতে কি ছিল, আইডিতে ছিল এই যে র স্প্যান, আইডিতে কি ছিল, র স্প্যান, কারণ আইডি দুইটা রকে একসাথে করছিল, ওকে। র স্প্যান আর ডব্লিউ, র স্প্যান, র স্প্যান কি দিব 2, এই যে আইডির কাজ হয়ে গেছে। এখন আমি কল স্পেন করব কি, আইসিটি মার্কস কে আমি কি করব, কল স্পেন করব, কল স্পেন এখানেও দিব 2, এই তো হয়ে গেছে, আমার একটা টেবিল হয়ে গেছে।
ওকে, টেবিল কিন্তু হয়ে গেছে। এখন এগুলো কিন্তু একটু সেন্টারে ছিল, এই যে সিকিউ মার্ক, এমসিকিউ মার্ক সবগুলো কিন্তু একটু সেন্টারে। তো আমরা অ্যালাইন কি করে দিব, সবগুলো সেন্টার করে দিব, অ্যালাইন সেন্টার করে দিব। তো এখানে আমরা এই যে অ্যালাইন সেন্টার, অ্যালাইন সেন্টারটা এই যে টিআরএ করে দিই। ওকে, ALIGN, অ্যালাইন সি, অ্যালাইন সেন্টার। ওকে, অ্যালাইন সেন্টার হয়ে যাবে। তারপর হচ্ছে মার্কস গুলা অ্যালাইন সেন্টার করে দেই, এই যে ALIGN, অ্যালাইন CNTR সেন্টার, অ্যালাইন সেন্টার হয়ে গেছে, সবকিছু সেন্টার হয়ে গেছে। তারপর হচ্ছে লাস্টেরটা আমরা কি করে দিব, এই যে অ্যালাইন সেন্টার করে দিব, ALIGN, অ্যালাইন, তারপর হচ্ছে সেন্টার। এই যে সবগুলো এখন কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। যদিও তোমাদের এই যে প্রশ্নের মধ্যে একটু ওই যে গ্যাপস আছে, অনেক ভিতরে গ্যাপ আছে, তো এটা যদি একটু অ্যাডভান্স লেভেলের, চাইলে আমরা কি করতে পারি, সব দিকে পেডিং দিতে পারি। পেডিং নামের একটা অ্যাট্রিবিউট আছে, তো আমরা চাইলে পেডিং স্টাইল দিয়ে, পেডিং দিয়ে করতে পারি। এই যে আমি একটা করে দেখাই, আইসিটি মার্কের মধ্যে আমি একটু করে দেখাই, একটা করে দেখাই। এই যে মনে করো স্টাইল, STY, স্টাইল দিয়ে তারপর কি করব, এই যে পেডিং, পেডিং কত পিক্সেল, 10 পিক্সেল দিয়ে দেখি। এই যে দেখো এখন কিন্তু স্পেস বৃদ্ধি পাইছে। তো চাইলে এরকম আমরা স্পেস বৃদ্ধি করতে পারবো, কিন্তু এটা একটু অ্যাডভান্স হয়ে যাবে, এটা না দিলেও হবে, আমার আউটপুট আনতে হবে। তো এটা না দিলে হবে, এটা দেওয়ার দরকার নাই তোমার। আমি এমনি দিতেছি আমার এই যে স্পেসটা একটু বৃদ্ধি পাওয়ার জন্য, এই যে একটু বৃদ্ধি পেতেছে। তো এইখানে আবার প্রবলেম হইতেছে কি, এই যে আইডিটা আবার সেন্টারে আসতেছে না। তো আইডিতে কি করে দিবা, এই যে অ্যালাইন সেন্টার করে দিবা। তার চেয়ে বরং এই যে আমরা পেডিং না ইউজ করি। ওকে, তো পেডিং না ইউজ করি আমরা। ওকে, তো এই তো ছিল কোডিং পার্ট। এখন কি করব, আমি কন্ট্রোল C দিয়ে কি করব, সম্পূর্ণটা কি করব, কপি করব। তারপর এই যে আমরা খাতায় বা আমার এখানে আমার ইয়াতে লিখে দিব, হোয়াইট বোর্ডে লিখে দিব। এই যে এখানে আমি লিখে দিব। ওকে, তো এই তো এইটা ছিল এই যে HTML এর উত্তর। ওকে, এই তো ছিল এটা। এইটা কত ছিল, 3 নাম্বার গেল। এখন আমরা কি করবো, 4 নাম্বার প্রশ্নে কি বলছে, দৃশ্যকল্প 2 এ উল্লেখিত ওয়েবসাইট কাঠামোদের মধ্যে কোনটি অধিক সুবিধাজনক, তোমার মতামত দাও। তো একটা যদি আবার পড়ি, আইসিটি শিক্ষক তার 2টা কলেজের জন্য ওয়েবসাইট তৈরি করছে। প্রথমটিতে হোম পেজ থেকে যে কোনো ওয়েব পেজে সরাসরি যাওয়া গেলেও এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না। হোম পেজ থেকে সরাসরি যে কোনো পেজে যাওয়া যায়, কিন্তু এক পেজ থেকে অন্য পেজে যাওয়া যায় না, এইটা। আর একটা বলছে যে তবে দ্বিতীয়টিতে যে কোনো পেজ থেকে যে কোনো পেজে সরাসরি যাওয়া যায়। তো আমরা দেখি কোনটার কাজ কি। তো এই যে প্রথমে আমরা দেখি যে এই যে গ 1 ওয়েবসাইট তৈরিতে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 ও চিত্র 2 এর মধ্যে চিত্র 2 হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা উত্তম। এই যে কি হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা, যে ওয়েবসাইটের কাঠামো আছে 4টি, এই 4টি সম্পর্কে অবশ্যই ভালো ধারণা রাখবা, কারণ এগুলা থেকে প্রশ্ন আসে। চিত্র 1 এর কাঠামোটি হলো লিনিয়ার কাঠামো। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট সিকোয়েন্স অনুযায়ী বা ক্রমানুসারে সাজানো থাকে, তাকে লিনিয়ার স্ট্রাকচার বলে। যখন কোনো একটি ওয়েবসাইটের পেজগুলো নির্দিষ্ট ক্রমানুসারে বা একটির পর একটি ভিজিট করার প্রয়োজন হয়, তখন সিকোয়েন্স বা লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করা হয়। কোনো পেজের পর কোন পেজ আসবে, কোন পেজের পর কোন পেজ আসবে, তা ওয়েব টেকনোলজি ডিজাইন করার সময় ঠিক করা হয়ে থাকে। এই ধরনের পেজগুলোকে সাধারণত নেক্সট, প্রিভিয়াস, লাস্ট, ফার্স্ট ইত্যাদি লিঙ্ক ব্যবহার করা হয়। পেজের সংখ্যা যদি কম হয় তবে লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করাই ভালো। পেজের সংখ্যা যদি কম হয় তখন আমরা কি করব, লিনিয়ার স্ট্রাকচার ব্যবহার করব। এতে করে ওয়েব ডকুমেন্টের কোনো অংশকে সহজে খুঁজে বের করা যাবে এবং সহজেই দেখা যাবে। অপরদিকে চিত্র 2 এর কাঠামোটি হলো হায়ারার্কিক্যাল কাঠামো। এই কাঠামোতে ওয়েবসাইটটি বিভিন্ন অংশে ভাগ করা হয়ে থাকে, যাতে ব্যবহারকারীগণ সহজে বুঝতে পারে কোন অংশে তার প্রয়োজনীয় উপাদান রয়েছে। ইহাকে ট্রি কাঠামো বলে। তো এই যে লিনিয়ার কাঠামো হচ্ছে একটা, লিনিয়ার কাঠামোর একটা নাম হচ্ছে সিকোয়েন্স কাঠামো, আর হায়ারার্কিক্যাল কাঠামোর একটা নাম হচ্ছে ট্রি কাঠামো। এই কাঠামোতে মূল বিষয়গুলো থেকে মেনু, সাব মেনু এভাবে ভাগ করা হয়। হায়ারার্কিক্যাল ডিজাইনের ক্ষেত্রে হোম পেজটিতে সমস্ত ডকুমেন্ট, পূর্ণাঙ্গ চিত্র,
সংক্ষিপ্ত আকারে থাকে। বিস্তারিত তথ্যের জন্য হোম পেজ লিংক ব্যবহার করে হায়ারার্কি এর পরবর্তী পেজগুলোতে যাওয়া যায়। এই ধরনের ডিজাইন ব্যবহারের মাধ্যমে ইউজারদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ত স্বাধীনতা প্রদান করা যায়। ফলশ্রুতিতে ইউজাররা পেজটি ব্যবহারের ক্ষেত্রে অধিক স্বাচ্ছন্দ্য বোধ করে। লিংকের মাধ্যমে ইউজাররা প্রয়োজন অনুযায়ী সহজে ওয়েবের এক পেজ থেকে অন্য পেজে যেতে পারে। উপরোক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায় যে ওয়েবসাইট তৈরিতে চিত্র 1 এর লিনিয়ার কাঠামোর চাইতে চিত্র 2 এর হায়ারার্কিক্যাল কাঠামো ব্যবহার করা উত্তম। তো প্রথমে তোমাকে এই যে দুইটা জিনিসের মধ্যে ধরতে হবে কোনটা কোন ওয়েবসাইটের কাঠামো, তারপর তুমি এগুলা সম্পর্কে একটু ব্যাখ্যা করে দিবা যে এটাই দিতে হবে এক্স্যাক্টলি এরকম না, তুমি যে যতটুকু বুঝো এতটুকু দিয়ে দিবা। তো এইটা ছিল কুমিল্লা বোর্ডের HTML কোয়েকশন পার্টের সমাধান। প্রশ্ন 7, তো এখানে একটা কি দেওয়া সিরিজ দেওয়া 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার প্লাস ডট 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 n স্কোয়ার। এই সিরিজটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম প্রশ্ন কি বলছে, নন ভোলাটাইল মেমোরি কি? ভোলাটাইল মানে যে ভুলে যায়, যে মেমোরি স্মৃতিশক্তি ভুলে যায় সেটা হচ্ছে ভোলাটাইল, আর যেটা ভুলে না সেটা হচ্ছে নন ভোলাটাইল। তো এখানে কি বলছে দেখি, যে মেমোরি ডিভাইস থেকে ইলেকট্রিসিটি চলে গেলেও ডেটা থেকে যায় তাকে নন ভোলাটাইল বলে। এই যে মেমোরি বলে, যেমন বায়োস আর হার্ড ডিস্ক। তোমার বিদ্যুৎ বা কম্পিউটার যদি অফ হয়ে যায় তখন কি ফাইল বা এগুলা কি করবে না, হারাবে না, এগুলা সেভ থাকবে। এটাই হচ্ছে কি নন ভোলাটাইল, যেটা ভুলে না। ভোলাটাইল মানে যেটা ভুলে যায়, অর্থাৎ কম্পিউটার বন্ধ করলে, অফ করলে বা কারেন্ট চলে গেলে এটা কি স্মৃতিশক্তি ভুলে যাও, মনে রাখতে পারে না ফাইলগুলো। তারপর দ্বিতীয় নাম্বারটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কি? এই যে সংক্ষেপে OOP বলা হয় ওকে। এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এটা কি ব্যাখ্যা করতে বলছে। তো সি হচ্ছে একটা স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ। এই যে স্ট্রাকচার্ড, সি কিন্তু স্ট্রাকচার্ড ল্যাঙ্গুয়েজ ওকে। আর এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে এই যে সি প্লাস প্লাস, তারপর হচ্ছে জাভা এবং জাভাস্ক্রিপ্ট, এগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। জাভা SCRIPT জাভাস্ক্রিপ্ট এগুলো কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড। তো কি বলছে, এটি একটি প্রোগ্রামিং পদ্ধতি, এটা কিন্তু এক ধরনের পদ্ধতি বা ধরন যেখানে প্রোগ্রামকে বিভিন্ন অবজেক্ট বা বস্তু হিসেবে ভাগ করা হয়। প্রতিটি অবজেক্ট ডেটা এবং সেই ডেটার উপর পরিচালিত ফাংশন বা মেথড নিয়ে গঠিত। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পদ্ধতি এমন একটি আধুনিক যুগোপযোগী পদ্ধতি যা পূর্বের গতানুগতিক পদ্ধতি, বিশেষ করে স্ট্রাকচার, এই যে সির কথা বলা হয়েছে, স্ট্রাকচার পদ্ধতি সব ভালো দিকগুলোকে সমুন্নত রেখে আরো কিছু নতুন নতুন ধারণা বা কনসেপ্টের সমন্বয়ে গড়ে উঠেছে। যেমন জাভা, C++, পাইথন, জাভাস্ক্রিপ্ট। যে C++ বললাম, জাভাস্ক্রিপ্ট বললাম, তাহলে যে পাইথন, সুইফট, জাভা বলছি, তো সি শার্প, রুবি ইত্যাদি, এগুলো হচ্ছে কি এই যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অর্থাৎ অপস। সংক্ষেপে এটা কি বলে, অপ। এটা হচ্ছে একটা প্রোগ্রামিং লেখার একটা পদ্ধতি, এটা কিন্তু একবার কোন ল্যাঙ্গুয়েজ না ওকে। এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের একটা ধরন বা একটা কি এই যে পদ্ধতি, সহজ এবং সুন্দরভাবে প্রোগ্রামিং লেখার ওয়ে। তারপর 3 নম্বর কি বলছে, উদ্দীপকে উল্লেখিত ধারাটির ফ্লো চার্ট অঙ্কন করো। এই যে এখানে একটা ধারা দেওয়া আছে, এটা কি বলছে, ফ্লো চার্ট অঙ্কন করতে বলছে। তো আমরা এটা কি করব, ফ্লো চার্ট অঙ্কন করব ওকে। খুবই ইজি। তো এখানেতে উদ্দীপকে প্রথমে তো অবশ্যই লিখে দিবা উদ্দীপকে উল্লেখিত ধারাটি, এই যে এটা হবে 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার ওকে। তারপর হচ্ছে n স্কোয়ার, সর্বশেষ হচ্ছে n স্কোয়ার। উল্লেখিত ধারাটির ফ্লোচার্ট নিম্নরূপ। তো ফ্লোচার্টের জন্য প্রথমে আমাদেরকে কি করতে হবে, এই যে প্রথমে কি এই যে একটা স্টার্ট দিতে হবে, প্রথমে কি START স্টার্ট। তারপর আমরা কি দিব, তারপর আমরা দিব যে এই যে ইউজার থেকে ইনপুট গ্রহণ করব। ইউজার থেকে কি গ্রহণ করব, এই যে ইউজার থেকে একটা ইনপুট গ্রহণ করব। তো ইউজার থেকে ইনপুট এখানে দিব, কি দিব, ইনপুট এন। তারপর আমরা কি দিব, তারপর এই যে এই কি করব, এই যে প্রাথমিক অবস্থায় কি যোগফল কত থাকবে, প্রাথমিক অবস্থায় যোগফল থাকবে এস দ্বারা আমরা কি করব, 0 দিব। এস ইকুয়াল টু কত দিব, 0। এস ইকুয়াল টু কত, 0। এবং প্রাথমিক অবস্থায় ভ্যালু কত, 2 থেকে শুরু হয়েছিল। তো প্রাথমিক অবস্থায় ভ্যালুর জন্য আই ইকুয়াল টু কত দিব, আই ইকুয়াল টু দিব 2। তার পরবর্তীতে কি হবে, এই যে এখানে হচ্ছে একটু কাহিনী, এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তাকার, এটা হচ্ছে সম্পূর্ণ বৃত্তাকার একটা দিবা, দিয়ে
এই যে এখন দিবা কি, যদি এই যেটা এটা এঁকে দিবা, তো এখানে দিবা, তারপর এখানে দিবা হচ্ছে এখানে দুইটা কাহিনী। আচ্ছা আমি একটু লিখি তারপর বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো যদি যদি কি হয়, এখানে আমরা সূত্র দিব ইফ, ইফ যদি, ইফ যদি কি হয়, এন আই এর মান কি হয়, আই এর মান কি হয়, এই যে এটা দ্বারা সমান। ওকে, কি হয় যদি ইয়েস হয়, সরি যদি নো হয়, তখন তুমি কি করবা, নো হলে এদিকে যাবা। ওকে, নো হলে এদিকে গিয়ে কি করবা, প্রিন্ট, প্রিন্ট করবা হচ্ছে প্রিন্ট এস, প্রিন্ট, প্রিন্ট এস, আর তারপর কি কি করে দিবা, এই যে এটা কি করে দিবা, একটা ইন্ট করে দিবা। ওকে, ইন্ট অথবা স্টপ, ইন্ট অথবা স্টপ। এখন যদি আর যদি কি হয়, ইয়েস হয়, যদি কি হয় ইয়েস হয়, তাহলে তুমি এখানে দুইটা কাজ করবা। কি করবা, ইয়েস হলে দুইটা কাজ করবা। কি করবা, এস এর মান, এস এর মান কি করবা, এস প্লাস, এস প্লাস কি করবা আই, এস প্লাস, এস প্লাস আই। আর আই এর ভ্যালুটা কত করে বৃদ্ধি পাইতেছে, আই এর ভ্যালুটা এখানে এস প্লাস আই, যেহেতু কি আছে পাওয়ার আছে, তখন কি এখানে কি হবে, আই ইন্টু মানে স্টেরিক আই হবে, অর্থাৎ পাওয়ারের জন্য আই ইন্টু আই। আর এখানে আই এর ভ্যালুটা, আই এর ভ্যালুটা কি হবে, কত করে বৃদ্ধি পাবে, 2 করে। তো এখানে কি দিবা, আই ইকুয়াল টু আই প্লাস 2। তো এটা যদি ইয়েস হতে থাকে, তাহলে এটা কি থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতে থাকবে। এইটা এখানে আসবে, এই যে এখানে, এটা আবার এখানে আসবে। আসার পরে যদি দেখে যে আই এর ভ্যালুটা কি, এই যে এন এর থেকে ছোট বা সমান, এন এর থেকে ছোট বা সমান, তখন আবার এখানে যে এইভাবে চলতেই থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। এই তো ছিল যে ফ্লো চার্ট, একদম সিম্পল একটা ফ্লো চার্ট। এই ফ্লো চার্টটা তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে দেখে নিবা। এইচএসসি কতর জন্য, এইচএসসি 26-এর জন্য, এইচএসসি কতর জন্য, এইচএসসি 26-এর জন্য তোমরা এই ফ্লো চার্টটা খুব ভালো করে দেখে নিবা। এখন এই যে 4 নম্বর প্রশ্ন কি বলছে, যদি আমরা দেখি যে ডু হোয়াইল লুপ ব্যবহার করে ধারাটির যোগফল বের করার সি প্রোগ্রাম লিখো। কোন লুপ, এই যে ডু হোয়াইল লুপ এখানে বলে দিছে আমাদেরকে, তার যদি না বলে দিত তাহলে আমরা কি করতাম, ফর লুপ দিয়ে করতাম। ওকে, সি প্রোগ্রাম। তো আমরা এখন এটার কি করব, সি প্রোগ্রাম করব। ওকে, তো আমি এখন এটা প্রথমে আমরা প্র্যাকটিক্যাল করব। তো প্র্যাকটিক্যাল করার জন্য আমি প্রথমে ব্রাউজারে যাব। ব্রাউজারে গিয়ে কি লিখবো, যে রান সি ইন অনলাইন, কি লিখবো, রান সি ইন, রান সি ইন অনলাইন। তারপর একটা ওয়েবসাইট আসবে, এই যে প্রোগ্রামিংয়ে যাব, এই যে প্রোগ্রামিংয়ে গেলাম। তারপর এখানে সি এর কিছু বেসিক স্ট্রাকচার আছে, এগুলা তো আমাদের লাগবেই। তো আমি এখানে লিখতেছি না, এগুলা রাখতেছি। এটা কিন্তু এইগুলা ছাড়া কিন্তু সি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রান করতে পারবা না। ওকে, তো তোমরা এই বেসিক স্ট্রাকচার তো আশা করি সবাই জানো, যেহেতু সৃজনশীল সমাধান করতে আসছো। তো প্রথমে আমি কি নিব, তিনটা ভেরিয়েবল নিব, আই এন টি এন্ট দিয়ে তিনটা ভেরিয়েবল। প্রথমটা হচ্ছে এন, তারপর এস এর ভ্যালুটা আমি কি বলে দিব, এস এর ভ্যালু প্রাথমিক অবস্থায় কত থাকবে, 0 থাকবে। এবং আই এর ভ্যালুটাও যদি আমি বলে দিতে পারি চাইলে, আই ইকুয়াল টু কত থেকে শুরু হয়েছিল, 2 থেকে। তারপর কি করব, এই যে প্রিন্ট এফ, ইউজারকে একটা আউটপুট দেখাবো, প্রিন্ট এফ ইন্টার, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। এখানে একটা ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ, সিরিজ। ওকে, তো ইউজার কি করবে, এই যে এই আউটপুটটা দেখতে পাবে, তারপর ও একটা কি দিবে, একটা নাম্বার দিবে। নাম্বারটা আমরা কি করব, কালেক্ট করব। কালেক্ট করার জন্য আমরা কি ইউজ করব, স্ক্যানএফ। স্ক্যানএফ, স্ক্যানএফ এর মাধ্যমে ইউজার থেকে নাম্বারটা নিব এবং এটা একটা ভেরিয়েবলের লোকেশনে রাখবো। তো এন্ড নামের একটা লোকেশন, এই লোকেশনে রাখবো। ওকে, তো আমরা এতটুকু যদি রান করি, তখন অবশ্যই একটা কিছু দেখতে পাবো, যদি ভুল না করি, ইন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। তো এখন আমরা যদি এই যে মনে করে আমি 3 দিলাম, যে কিছু হবে না, কারণ এক্সিকিউট, এক্সিকিউট রান সাকসেসফুলি, রান হয়েছে ঠিক আছে, কিন্তু আমি তো বাকি কোড লিখে নাই। তো এই যে আমি ইউজার যে ইনপুট দিবে, এটাকে এখন কি করব, আমি এই যে এই মেমোরিতে নিলাম। এখন আমি কি করব, এই যে লুপ চালাবো। কোন লুপ চালাবো, ডু হোয়াইল লুপ, কারণ ওরা বলে দিছে ডু হোয়াইল লুপ ইজ। তো কি করব, এস ইকুয়াল টু এস প্লাস আই ইন্টু আই, কারণ স্কোয়ার আছে। তারপর কি করবে, যে এই যে আই এর ভ্যালুটা কত করে বাড়বে, আই ইকুয়াল টু আই প্লাস 2 করে বাড়বে। তারপর এখানে কি হবে, যে হোয়াইল শর্তটা চেক করবে, কত আই এর ভ্যালু কত হতে হবে, অবশ্যই এন এর সমান অথবা ছোট হলে
তারপর কি করব আমরা আরেকটা আউটপুট দেখাবো, এই যে প্রিন্টএফ প্রিন্টএফ দিব, তারপর দিব দে এখানে একটা মিনিংফুল একটা সেন্টেন্স লিখে দিব, আমি লিখে দেই সাম অফ দা সিরিজ ইজ, সিরিজ বানান পাই না কেন, সিরিজ ইজ পার্সেন্টেজ ডি, তারপর হচ্ছে এখানে এসটা বলে দিব, তারপর সেমিকোলন দিব, তারপর তো এই যে রিটার্ন 0 এটা তো একটা বাই ডিফল্ট লাগবে। এখন যদি আমি রান করি, এই যে রান করলাম, এই যে দেখে কি বলতেছে, এন্টার দ্য লাস্ট নাম্বার অফ দ্য সিরিজ। আমি সাপোজ কত প্রেস করলাম, এই যে 10 প্রেস করলাম, তো 10 কত হইলো, সাম অফ দ্য সিরিজ ইজ 222। এটা কেমনে কাজ করছে আমরা যদি আরেকটু ব্যাখ্যাতে যাই, আমি এই যে কোডটা কপি করে নেই, সাথে কি করি অবশ্যই আবার একটু ব্যাখ্যা করব। ওকে, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তারপর হচ্ছে আমরা এই যে খাতায় লিখে দিব, অবশ্যই প্রথমে কি এটা লিখে দিবা যে ডু হুইল লুপ ব্যবহার করে ধারাটির প্রোগ্রাম যোগফল বের করার সি প্রোগ্রাম নিম্নরূপ। তারপর আমি এখানে পেস্ট করে দেই, একটু ফন্টগুলো একটু বৃদ্ধি করে দেই। ওকে ওকে, এটা কি হয়েছে আমি যদি বলি, এখানে মূলত এই যে সাপোজ আমি কত পর্যন্ত দিছি, এই যে 10 পর্যন্ত দিছি, তো ও কিভাবে যাবে, এই যে প্রথমে হচ্ছে 2, তারপর কত, তারপর হচ্ছে 4, প্রথমে কি 2 2 4, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 8, তারপর হচ্ছে 10। তো প্রথমবার কি 2 এর উপর কি আছে, এই যে 2 স্কয়ার, 2 স্কয়ার অর্থাৎ কত, এখানে হবে 2 কে স্কয়ার করলে হবে 4, প্লাস এই যে এখানে আছে 4 এর উপর স্কয়ার, 4 কে স্কয়ার করলে কত হবে, এই 4 4 কত 16, প্লাস তারপর 6, 6 কে যদি স্কয়ার করি তো 6 6 36, প্লাস তারপর হচ্ছে 8, 8 কে যদি স্কয়ার করি 8 8 কত, 8 8 64, এটা কত হবে 8 স্কয়ার 64, তারপর হচ্ছে এটা কত হবে 10 স্কয়ার, তো 10 কে যদি স্কয়ার করি তো 10 10 কত হবে 100। তো সবগুলো যদি আমরা যোগ করি তখন কত হবে, অবশ্যই এটার কত ফলাফল হওয়া উচিত 220 হওয়া উচিত। আমি ক্যালকুলেটর দিয়ে কি দেখাবো, আমি দেখি ক্যালকুলেটর আসে কিনা, ক্যালকুলেটর সি এ, এই তো ক্যালকুলেটর আসছে, এই তো এইটা এটা বড় হয়েছে কেন, পরে এই তো এই কি হইলো, ওকে দুইটা স্ক্রিন হয়ে গেছে, নো প্রবলেম। কত কত যোগ করবো, প্রথমে আমরা বলছিলাম যে প্রথমে কত, প্রথমে কত, 4, 4 যোগ 4 যোগ 4, তারপর কত 16 যোগ, তারপর হচ্ছে এই যে 36 যোগ, তারপর কত 8 8 কত দিছিলাম, 8 8 64, 8 8 কত, 8 8 64, যে 64 যোগ কত 100, তো এই যে 220 হয়েছে, কত হয়েছে 220। আমাদের কিন্তু আউটপুট এই যে এখানে কত পাইছিলাম আউটপুট, এই যে 220 পাইছিলাম, এই যে এখানে কত পাইছি 220 পাইছি, অর্থাৎ আমাদের প্রোগ্রামটি কি আছে সাকসেসফুলি রান করতে পারছি। সো করি করি করে গেলাম। ওকে, তো এই তো ছিল এই যে কোন বোর্ড এটা, কুমিল্লা বোর্ডের সৃজনশীল, কুমিল্লা বোর্ডের সৃজনশীল 7 সমাধান। প্রশ্ন 8, এখানে একটা লিপ ইয়ারের ফ্লো চার্ট দেওয়া আছে, এই যে স্টার্ট, তারপর হচ্ছে ইনপুট, ইউজার থেকে একটা ইনপুট নিলাম ইয়ার নামে, তারপর আমরা কি করলাম এখানে চেক করলাম, যদি ইয়ারটা 400 দ্বারা ভাগ করে ভাগফল যদি 0 হয় তখন কি হবে, যদি 0 হয় তখন এদিকে যাবে, এদিকে গিয়ে লিপ ইয়ার প্রিন্ট করবে। ওকে, দিকে গিয়ে কি প্রিন্ট করবে, লিপ ইয়ার প্রিন্ট করবে। আর যদি এটা যদি না হয় তখন সে নো হয়, তখন সে এখানে আসবে, আসার পর দুইটা শর্ত চেক করবে, এই যে ইয়ারটা যে আমরা নিব এখান থেকে, ওকে যদি 100 দ্বারা ভাগ করলে 0 না হয়, ইফ মডুলাস যদি 0 না হয়, এবং 4 দ্বারা ভাগ করলে অবশ্যই 0 হতে হবে। এখানে দুইটা শর্ত এন দ্বারা যুক্ত, এন দ্বারা যুক্ত মানে এই যে এইটাও ট্রু হতে হবে, এইটাও ট্রু হতে হবে, অর্থাৎ 100 দ্বারা ভাগ করলে 0 হওয়া যাবে না, এবং 4 দ্বারা ভাগ করলে অবশ্যই অবশিষ্ট কত হতে হবে, 0 থাকতে হবে। যদি ইয়েস হয় তাহলে তো আবার কি প্রিন্ট লিপিয়ার, নো হলে প্রিন্ট নো লিপিয়ার, তারপর ইন্ড। তো
উদ্দীপকটা বুঝতে পারলাম, উদ্দীপকটা তো বুঝলাম। এখন আমরা কি করব, প্রশ্ন কি বলছে এটা দেখি। এই যে প্রথমে কি বলছে, ইন্টারপ্রেটার কি। এই যে ইন্টারপ্রেটার অনুবাদক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এটা একটা। তো ইন্টারপ্রেটার হলো একটি প্রোগ্রাম বা সফটওয়্যার যা প্রোগ্রামিং ভাষায় লিখিত সোর্স কোডকে লাইন বাই লাইন পড়ে এবং সঙ্গে সঙ্গে এক্সিকিউট করে। সহজভাবে বলা যায়, ইন্টারপ্রেটার কোনো প্রোগ্রামার প্রতিটি লাইন পড়বে, বুঝবে, প্রোগ্রামের প্রতিটি লাইন পড়বে, বুঝবে এবং সাথে সাথেই কম্পিউটারকে বলে দিবে সেটা কিভাবে চালাতে হবে। যেমন পাইথন প্রোগ্রামের ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। আবার এই যে জাভা স্ক্রিপ্ট বলছিলাম, জাভা স্ক্রিপ্টে কিন্তু এই যে ইয়াটা ব্যবহৃত হয়, ইন্টারপ্রেটার ব্যবহৃত হয়। তো ইন্টারপ্রেটার একটা ছিল যে অ্যাসেম্বলি ইন্টারপ্রেটার, এবং দুইটা পার্থক্য আছে, ইন্টারপ্রেটার এবং কি জানি একটা ছিল কম্পাইলার। ইন্টারপ্রেটার এবং কম্পাইলার পার্থক্য, এই জিনিসটা তোমরা অবশ্যই দেখে নিবা। একটা হচ্ছে কম্পাইলার, কম্পাইলার আর এটা কি ইন্টারপ্রেটার, ইন্টার ইন্টারপ্রেটার। তো এটা হচ্ছে সি সি যেটা ব্যবহার করে এটা হচ্ছে এই কম্পাইলার, আর ইন্টারপ্রেটার ব্যবহার করে আধুনিক ল্যাঙ্গুয়েজ গুলা। তবে বর্তমানে সি কিন্তু এই যে ইন্টারপ্রেটার মতো ব্যবহার করা শুরু করতেছে। তো সি প্রোগ্রামকে ধ্রুবক ঘোষণার দুটি নিয়ম লেখো। ধ্রুবক, তো ধ্রুবক মানে হচ্ছে এই যে ভেরিয়েবল লেখার দুইটা একটা হচ্ছে ভেরিয়েবল যেটা পরিবর্তনশীল, কিন্তু ধ্রুবক আমরা লিখবো যেটার মান কি পরিবর্তনশীল নয়, যেটা আমি আগে বলছি। তো এখানে কি বলছে, ধ্রুবক হলো এমন একটি মান যা প্রোগ্রাম নির্বাহের সময় পরিবর্তিত হয় না। ধ্রুবক মানে কনস্ট্যান্ট, ইংরেজিতে যাকে বলে কনস্ট্যান্ট, যার মান পরিবর্তনশীল নয়। ধ্রুবক ঘোষণা করতে হলে কতগুলো নিয়ম মেনে চলতে হয়। এই যে ধ্রুবককে অবশ্যই ঘোষণা করার সময় মান দিতে হবে। এই যে পাই এর মান হলো এই যে 22/7, অর্থাৎ এই যে 3.1416, এই যে 3.1416 এটা হচ্ছে পায়ের মান। অথবা এটাকে যদি আমরা ভাগ দিই এভাবে লেখা যায়, আবার 3.1416 লেখা যায়। একবার কোনো মান সেট করলে সেটি প্রোগ্রাম জুড়ে অপরিবর্তিত থাকে, তখন আমরা কি ইউজ করব, এই যে কনস্ট্যান্ট ইউজ করব। যেমন কনস্ট ইন্ট এইজ 25, অর্থাৎ আমি বুঝতেছি যে এটা আমার কোনো সময় কি হবে না, চেঞ্জ হবে না, তাই আমি এখানে বলে দিচ্ছি এই যে কনস্ট দিয়ে, যে তুমি সারা প্রোগ্রামে কি থাকবা, এজটা কতই থাকবা, 25ই থাকবা। তো এটা ছিল যে কনস্ট্যান্ট লেখার নিয়ম। তারপর 3 নম্বর কি বলছে, চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো। এই চিত্রে আগে আমরা দিনাজপুর বোর্ডে সেম একটা প্রশ্ন এসেছিল। তো এখানে আমরা এই যে কি বলছে, 3 নম্বরটা বলছে যে চিত্রে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ বর্ণনা করো। তো চিত্রে কোন কোন প্রতীকগুলো ব্যবহৃত হয়েছে এগুলোর কাজ বর্ণনা করা হয়েছে। এই যে এটা তো হচ্ছে স্টার্ট, এই যে ওভালের মতো দেখতে, এখানে একটা সিম্বল, তারপর এটা হচ্ছে আরেকটা সিম্বল, তো দুইটা গেল। তারপর এই যে এইটা হচ্ছে আরেকটা সিম্বল, এই যে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এই যে এটা হচ্ছে 3, তারপর এই যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে 4, তারপর 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 তো আর নাই। এই তারপর এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, এটা হচ্ছে 5, আর এটা তো আমরা শুরুতেই দেখলাম। তো এখানে মোটামুটি এই যে 4-5টা সিম্বলের কথা বলা হয়েছে, তো এগুলা কি এখন ব্যাখ্যা করতে হবে আমাদের। এই যে এখানে আছে এই যে উদ্দীপকের ফ্লোচার্টে ব্যবহৃত প্রতীকগুলোর কাজ নিম্নে উপস্থাপন করা হলো। এই যে টার্মিনাল, টার্মিনাল প্রতীক, এটি একটি ডিম্বক ওভাল আকৃতির প্রতীক। এটি প্রোগ্রামিং শুরু এবং শেষ নির্দেশক করে থাকে। এটি প্রোগ্রামে একাধিক টার্মিনাল ব্যবহৃত হতে পারে, মানে একটি প্রোগ্রামে একাধিকবার টার্মিনাল ব্যবহৃত হতে পারে। এই যে 2 নম্বর কি বলছে, গ্রহণ নির্গমন প্রতীক, ইনপুট আউটপুট বা সিম্বল। এটা যদি আমি এখানে একটু সিম্বলটা দিয়ে দিতাম তাহলে অবশ্য তো বুঝতে সুবিধা হতো। তো সামুদ্রিকের আকৃতির প্রতীককে গ্রহণ এবং নির্গমনের প্রতীক বলে। এর সাহায্যে প্রক্রিয়াকরণের জন্য ইনপুট চাওয়া এবং প্রক্রিয়াকরণের শেষে ফলাফল প্রদর্শন করা হয়। তো দুইটা কাজ, এটা ইনপুট এবং আউটপুটের জন্য এই যে গ্রহণ বা নির্গমন এটা ব্যবহার করা যায়। তারপর সিদ্ধান্ত প্রতীক, এই যে সিদ্ধান্ত প্রতীকটা এই যে এরকম, এটা হচ্ছে সিদ্ধান্ত প্রতীক, আর এটা হচ্ছে এই যে ইনপুট এবং আউটপুটের জন্য এটা ব্যবহৃত হয়। তারপর এই যে হীরক ডায়মন্ড প্রাকৃতিক প্রতীককে সিদ্ধান্ত প্রতীক বলা হয়। এটি সর্বদা একটি প্রশ্ন করে থাকে যার দুটি সম্ভাব্য উত্তর, হ্যাঁ অথবা না। যদি হ্যাঁ হয় তাহলে এটা করো, আর যদি না হয় তাহলে এটা করো। ওকে, উত্তরের উপর নির্ভর করে প্রজেক্টকে 2 ভাগে বিভক্ত করে। প্রভাব ও প্রতীক, এই যে এইটা অথবা এইটা। তো তীর চিহ্ন, তীর চিহ্ন বিশিষ্ট সরল রেখা প্রবাহের দিকের প্রতীক হিসেবে পরিচিত। তীর চিহ্নটি প্রোগ্রামের ব্যবহার পথকে নির্দেশ করে। একটি
অপারেশন চালিয়ে যাবার পর পরবর্তীতে কোথায় যেতে হবে তা নির্দেশ করে। এই যে বলে দিলাম, তুমি এদিকে যাও, তুমি কি নিচের দিকে যাও, বা তুমি কি যাও এদিকে যাও। ওকে, তারপর হচ্ছে যে সংযোগ। তো কয়টা বলছিলাম? 5টা বলছিলাম। এই যে 5টা, এখানে কি বলছে যে সংযোগ বা সম্পর্ক প্রতীক। সংযোগ বা সম্পর্ক প্রতীক একদম বৃত্তাকার, একদম বৃত্তাকার। তীর চিহ্ন ও একটি বৃত্ত বিশিষ্ট। এই যে এরকম একটা থাকে। এই যে তীর চিহ্ন ও একটি বৃত্ত বিশিষ্ট সরল রেখা সংযোগ প্রতীক হিসেবে ব্যবহৃত হয় যখন একটি বড় ফ্লোচার্ট এক পৃষ্ঠায় ধরে না রাখ না তখন সংযোগ প্রতীক ব্যবহার করে বাকি অংশ অপর পৃষ্ঠায় আঁকা হয়। একাধিক ফলাফল প্রক্রিয়া সংযোগ করতেও এটি ব্যবহৃত হয়। এই তো ছিল এই যে এই প্রতীকগুলোর কি ব্যাখ্যা বা বর্ণনা। তো আমরা এই যে 3 নম্বর প্রশ্ন উত্তর দিলাম। তো 4 নম্বর কি বলছে যে উল্লেখিত ফ্লো চার্ট অনুসরণ করে সি প্রোগ্রাম করো। এখানে যেহেতু বলে দিছে যে এই ফ্লো চার্ট অঙ্কন বা এই ফ্লো চার্ট অনুযায়ী আমাদেরকে সি প্রোগ্রাম করতে হবে, তাই আমরা অবশ্যই কি করব, এই ফ্লো চার্ট অনুযায়ী কি করব, সি প্রোগ্রাম করব। আমরা কিন্তু চাইলে অন্যভাবে করতে পারতাম, কিন্তু আমাদেরকে এখন কি করে দিছে, এই যে রেস্ট্রিকশন দিয়ে দিছে, তোমাকে কি করতে হবে, এই নিয়মেই করতে হবে। তো আমরা কি করব, এই নিয়মেই করব, নো প্রবলেম। ওকে, তার জন্য আমরা প্রথমেই চলে যাবো একটা ব্রাউজারে, গিয়ে লিখবো, কি লিখবো, এই যে রান সি ইন রান রান সি ইন অনলাইন। কি লিখবো, রান সি ইন অনলাইন, আর রান সি ইন অনলাইন। ওকে, রান সি ইন অনলাইন। তারপর হচ্ছে প্রোগ্রামিংয়ে যাব, তারপর সি প্রোগ্রামিং এর যে বেসিক স্ট্রাকচার আছে এগুলা এখানে রেখে দিব। ওকে, তো এই যে বেসিক স্ট্রাকচারটা রেখে দিলাম। ওকে, তারপর এগুলা এখন আমার দরকার নাই, তো এগুলা কেটে দিলাম। তো এখন প্রথমে আমরা কি করব, বেসিক স্ট্রাকচার যেহেতু আমাদেরকে বলে দিছে, বেসিক স্ট্রাকচার নিলাম, আমাদেরকে বলে দিছে যে ওইখানে যেরকম দেওয়া এরকম মানে ফ্লোচার্ট অনুযায়ী আমাদেরকে নিতে হবে। তার জন্য প্রথমে আমি ইউজার থেকে কি নিব, তো একটা ভেরিয়েবল নেই, ভেরিয়েবল নিলাম ইয়ার, ইয়ার নামে একটা ভেরিয়েবল নিলাম। এখন ইউজারকে আমি কি দেখাবো, একটা আউটপুট দেখাবো, প্রিন্ট। আউটপুট দেখানোর জন্য ফাংশনের নাম হচ্ছে প্রিন্ট, প্রিন্টএফ। তো এখানে বলে দিব এন্টার এনি ইয়ার। প্লিজ একটু ভদ্রভাবে বলি, প্লিজ এন্টার এনি ইয়ার। তো ইউজার কি করবে, তারপর সেমিকোলন দিলাম, যে ইউজারকে আমি আউটপুট দেখাইলাম, তারপর কি দিব, ইউজার অবশ্যই আউটপুট মানবে বা কমান্ড মানবে। তখন আমি কি কি ও ইউজার যে কমান্ডটা দিবে তাকে আমি গ্রহণ করব কিসের মাধ্যমে, এই যে স্ক্যানএফ এর মাধ্যমে %d। তারপর ওইটাকে আমি কি করব, একটা ভেরিয়েবলের মধ্যে বা লোকেশনের মাধ্যমে রাখবো, কোন লোকেশনে, এই যে ইয়ার। ওকে, ভেরিয়েবলটাকে রাখলাম। এখন আমি এই ভেরিয়েবলের পরে কি করব, এই যে চেক করব ইয়ারটা কি লিপিয়ার নাকি লিপিয়ার না। তো প্রথমে কি বলছিল, ইফ, যদি, যদি কি, এই যে ইয়ার মডুলো, এটা মডুলাস 400, 400 দিয়ে যদি 400 দিয়ে যদি ভাগ দেই, তাহলে যদি ভাগশেষ অবশ্য থাকে, মানে জিরো থাকে, অবশ্য না থাকে, যদি জিরো থাকে তাহলে এটা কি হবে, প্রিন্টএফ, প্রিন্ট প্রিন্ট এফ হবে ইউর ইয়ার ইজ ইউর, ওকে, %d is leap year, %d is leap year, ওয়াই লিপ ইয়ার। ওকে, আমি এখন চেক করে দেখি, আমি শুধু একটা চেক করছি, এখন তো 2026 কিন্তু লিপ ইয়ার না। তো আমি এই যে প্লিজ ইন্টার ইয়ার, তো আমি দিলাম কত, 2026। আমার কিন্তু কোড এক্সিকিউশন সাকসেসফুল হয়েছে, কিন্তু এটা যে লিপিয়ার না এটা তো আমি বলে দেয় নাই। তো দ্বিতীয় ধাপে যাবো এখন, আছে 2024 কিন্তু আবার লিপিয়ার, তো আমরা 2024 দিয়ে দেখি, প্লিজ ইন্টার এন ইয়ার 2024। তাও তো হইলো না, 2024 তো লিপিয়ার হওয়ার কথা, প্লিজ ইন্টার, তার মানে আমি কি ভুল করছি, ভুল করতেই পারি। %d is leap year, if year, না এটা তো জিরো হয় না অবশ্য। যদি আমরা দেখি তো ভাগ দিয়ে 2024 কে আমি কত দিয়ে 400 দ্বারা ভাগ দিয়ে দেখি হয় কিনা। 2024 ভাগ হচ্ছে 400, এটা তো অবশিষ্ট কি শূন্য থাকে না, অবশিষ্ট কি থাকে, জিরো থাকে। তো এটা হবে না, মানে এই প্রথম শর্তটা এটা মানতেছে না। তো প্রথম শর্ত মানলে মানুষ, না মানলে নাই। আমরা দ্বিতীয় শর্তে যাব, দ্বিতীয় শর্তে কি যাব, ইলসিফ। ইলসিফে গিয়ে কি লিখবো, যে ইয়ার, ইয়ারকে যদি ভাগ দেওয়া হয়, ইয়ারকে যদি আমরা ভাগ দিই কত দ্বারা,
100 দ্বারা, তাহলে নট ইকুয়াল কি হবে, এই যে নট ইকুয়াল কত হতে হবে, এই যে 0। ওকে, এবং দুইটা শর্ত চেক করবে, এবং ইয়ার পার্সেন্টেজ ওয়াই ই ইয়ার ইয়ারকে যদি আবার কত দ্বারা ভাগ দেই, 4 দ্বারা ভাগ দেই, তাহলে অবশ্যই কি হতে হবে, এই যে 0 হতে হবে। ওকে, তাহলে কি হবে, এই যে প্রিন্ট এফ করবে, এই যে পার্সেন্টেজ ডি ইজ লিপ ইয়ার। ওকে, এখন মনে হয় 2024 যদি আমি রান করি তখন আমাকে কি দেখাবে, লিপ ইয়ার দেখানোর কথা। তারপর যদি কোনো কিছু না মানে তখন আমরা কি দিব, ইলস দিয়ে দিব যে percentage d is not leap year. Okay, printf percentage d is not leap year percentage d is not leap year. ওকে, তারপর সেমিকোলন দিব। এখন আমি প্রথমে 2026 দিছিলাম, একই কথা 2024 দিছি, একই কথা দেখাইছে, 2026 দিছি, একই কথা দেখাইছে। এখন আমি সম্পূর্ণ কোড লিখলাম, এখন থেকে কি দেখায়। তো প্রথমে আমি 2026 দিব, আগের মতো 2026 দিলাম। এখন দেখাইতেছে যে 2026 ইজ নট লিপ ইয়ার। ওকে, এখন আমি আবার রান করে দিব কত, 2024 দিলাম, মারলাম 2024 ইজ লিপ ইয়ার। তার মানে আমি সাকসেসফুলি কোডটা কি রান করতে পারছি এবং কোনো প্রকার ভুল হয় নাই। তো আশা করি তোমরা এই সি প্রোগ্রামটা ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি কন্ট্রোল এ দিয়ে সবকিছু সিলেক্ট করব, কন্ট্রোল সি দিয়ে কপি করব, তারপর আমি এখানে বসাই দিব। আমি তোমরা অবশ্যই কষ্ট করে খাতায় লিখবা, আমি কম্পিউটারে লিখলাম, তারপর এখানে বসাইতেছি, তোমরা দেখে দেখে লিখে নিবা। বা কোনো কোয়েকশন থাকলে অবশ্যই কমেন্টে জানাইবা, আমি চেষ্টা করব তোমাদের কমেন্টের আনসার দেওয়ার বা উত্তর দেওয়ার। সো এই তো ছিল কুমিল্লা বোর্ডের যে পঞ্চম অধ্যায় থেকে 8 নং সৃজনশীল প্রশ্নের সমাধান। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবা এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথে থাকবা। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থেকো, সুস্থ থাকো এবং স্কিল আর্ট বাংলাদেশের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।